আমার নাম নুপু। নুপু? নুপু হ্যালো 8920 নিশ্চয়ই শুনেন? হ্যাঁ শুনি। কতদিন যাবত শুনছেন? প্রায় 7 থেকে 8 মাস পর্যন্ত শুনছি। চমৎকার, চলুন শুরু করুন। কোথা থেকে শুরু করতে চান নুপুর? আমরা একটু বেসিক কিছু জিনিস একটু প্রথমে জেনে নিই। আপনার বয়সটা এখন এই মুহূর্তে কত? আমার বয়স 19। কোন জেলাতে আপনি জন্মগ্রহণ করেছেন? ভোলা। ভোলাতে, এখন থাকছেন ঢাকাতে? হ্যাঁ। ওকে ফাইন, চলুন শুরু করুন। ছোটবেলা থেকেই বলছি, আমরা 3 বোন 1 ভাই। আমি মেজো, আমার বড় বোন আছে, আমার ছোট একটা বোন আছে, আর আমার ছোট একটা ভাই আছে। আমি একটু ছোটবেলা থেকে খুব দুষ্ট ফকির ছিলাম। বাবা কি করতো আপনার? বিজনেস করতো, পলিটিক্স এর সাথে কিছু জড়ানো ছিল, কিছু সংস্থার সাথে সেই জড়িত ছিল আর কি। জাস্ট একবার বলতে পারবো না যে সে একটা কিছু করে। এজন্য মাঝে মাঝে বলি, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাবা কি করে, তো কোনটা বলবো, মানে নির্দিষ্ট ভাবে কিছু না, তাহলে তো এরকম 2-3টা বলা সম্ভব না। আচ্ছা, আর এমনিতে আপনার মা? পল্লী সেবা সংস্থায় চাকরি করছে, তারপর ব্র্যাক এনজিওতে প্রায় 12 বছরের মতো চাকরি করছে। আমার আম্মু তো অনেক কর্মঠ মানুষ। এখন যে একটা নতুন সংস্থা বের হয়েছে আনন্দ স্কুল, ওটাতেও আম্মু এখন বর্তমানে চাকরি করে। তারপর আমরা 3 বোন, আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, ও পড়াশোনা করছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। আর আমি গ্রাম থেকে কিন্তু ইন্টার পাস করে ঢাকা আসছি। আর সে ছোটবেলার কথা বলি, আমার ভাই বোন সবার থেকে আমি একটু ছিলাম অনেক দুষ্ট। কি করতাম, আমার আব্বু আম্মু, আমি একটু দুষ্ট ছিলাম তো, তাই একটু হয়তো আমাকে কম পছন্দ করতো। আমার ছোট বোন, আমার বড় বোন, ওদেরকে আমার সাথে একটু অনেকটা বেশি ভালোবাসতো। তো আমি দুষ্টামি করতাম বলে আর কি আমার উপরে সবসময় একটু রাগান্বিত থাকতো। আমার খেলাধুলার খুবই অভ্যাস ছিল। যখন বৃষ্টি হয়, তখন সবাই যখন ফুটবল খেলে, আমার চাচাতো ভাই, আশেপাশে ছোট ছোট কিছু লোক, তো আমি ওদের সাথে খেলতাম। আমি ওদের সাথে খেলতে গিয়ে কি করতাম, ওদের পায়ে বাড়ি দিতাম। মানে পায়ে বাড়ি দিতাম, বলটা আমি নিয়ে নিতাম, কিন্তু এরকম ভাবে অনেক অ্যাক্সিডেন্ট হয়, এটা নিয়েও মানে অনেক ঝামেলা হয়। আরো অনেক অনেক মজার কথা আছে, যেমন পরীক্ষার একটা ব্যাপার। আমি কিন্তু পড়াশোনার একটু খুব কম করতাম, কিন্তু তারপরও এত দুষ্টামির মাঝে আমার একটা জিনিস ছিল যে পড়াশোনা আমি কখনো ছাড়বো না। আর ফ্যামিলি থেকে গাইডটা তেমন আসে নাই। আমি মানে করতাম, পরীক্ষা যখন দিতে যাইতাম না, এখন দেখতেছি যে আমার কোশ্চেন কোনো মানে কমন পড়ে না, এখন আমি কি করবো, এখন লিখতে পারতেছি না। এখন আমার পাশের তো সে ভালো স্টুডেন্ট, সে লিখছে আমার চাইতে ভালো, এখন সে আমাকে দেখাইতে চায় না। হ্যাঁ, আমি বলি দেখাও, মানে ও পেপার ঘুরে দেখায় না। আমি বলছি শোনো, এরকম করছো, পেপারটা টেনে ছিঁড়ে ফেলবো। বলে যে কেন? কিন্তু আসলে আমার নানা ভাই কিন্তু, উনি কিন্তু কোনো পুলিশ অফিসার ছিল না, উনি একজন স্কুলের টিচার। তো আমি বলতেছি যে শোনো, তুমি তো আমাকে দেখাচ্ছ না, তো বেশ ভালো কথা, পেপারটা ছিঁড়ে ফেলবো, এখানকার বড় পুলিশ অফিসার আমার নানা হয়, আমার কিন্তু কেউ কিছু করতে পারবে না, আমাকে দেখাও। তো দেখাই, তো দেখানোর পরে কি করতো, ওর বড় ভাই বেড়াদার সবাইকে যা বলতো, এই মেয়েটা আমাকে এরকম হুমকি দেয়, আমি না দেখাইলে আমার পেপার ছিঁড়ে ফেলবে। আমি আরে ভাই তুমি কি বোকা, তোমার পেপার ছিঁড়ে গিয়ে আমি 5 বছরের জন্য কি এফসেল হয়ে গিয়ে আমি কি ঘরে বসে থাকবো? এটা তোমারে দেখার জন্য, এটা তো আমি তোমাকে একটু ভয় দেখালাম। মানে এরকম অনেক দুষ্টামি করতাম। তারপর আমার এক চাচাতো বোন ছিল, আর আমার বড় বোন আমার থেকে বয়সে অল্প পার্থক্য, কিন্তু আমরা 3 জন পড়তাম। মানে এত পড়তাম, মানে সবাই যে ঘুমায় পড়তো। গ্রামে তো মানুষ করে কি 8টা-9টার ভিতরে মানে ফ্যামিলি সব ঘুম, তো আমরা তো পড়াশোনা করতাম। আমরা 3 জন একই বয়সে, একই ছেম। তো আমার বড় বোনটা একটু বড় হলো, আমাদের সাথে খুবই মিশতো। তারপর কি হতো, ছাদ দিয়ে রাত যখন হয় না, তখন আমরা কি করি, আমাদের পাশের বাসার মানে একটা লোক ওখানে এই যে একটা জুড়ি তৈরি করে বিক্রি করে আর কি। তো এখন আমাদের মাথার ভিতরে একটা ভূত চাপলে সাজবো। তো আমার বড় বোন কি করে, পাঞ্জাবি পরে, ল্যাম্পের যে কালি হয় না গ্রামে, ওই কালি দিয়ে এরকম ধারি এরকম করে সবকিছু করে, হ্যাঁ, সাদা পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, হ্যাঁ। তো ওই যে ওই লোকটা যে মানে যে জুড়ি বানাচ্ছে, উনি তো বসে বসে বানাচ্ছে, ওনার কাছে একটা ল্যাম্প আছে। এখন আমার বড় বোন কি করছে, এরকম পাঞ্জাবি পরে মানে অদ্ভুত ভাবে সাইজা ওখানে যা বলে হালুম করে একটা চিৎকার দিছে। উনি তো ওই যে পাশে যে ঝুড়ি বানা একটা বাস ছিল না, ওই বাস নিয়ে এমনি করে একটা বাড়ি দিতে চাইছিল। আমার আফু বলে যে আর চাচা আমি 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 এই তো এখন মানে উনি অনেক ভয় পেয়েছে যে এত রাতে এটা কি আসলো, এরকম দেখা যায় অদ্ভুত। তারপর উনি এসে আমার আব্বুকে এই কথা বললো। আমার আব্বু অনেক রাগ করলো এবং আমার আফুকে একটা থাপ্পড়ও দিচ্ছে যদিও। মানে এরকম অনেক দুষ্টমি করতাম। তারপর এক পর্যায়ে এরকম আমাদের পড়াশোনা নষ্ট হয়, এরকম অভিযোগ আসতে আসতে তারপর আমরা টোটালি এই জিনিসটা থেকে এড়াই গেছি। চাচাতো বোন ও আমাদেরকে ছেড়ে ওর নানু বাড়িতে চলে যায়। আর আমি আমার বোন আমার চেয়ে তো অনেক শান্ত। এরকম করার পর আমার বড় বোনের বিয়ে হয়ে যায়।
তখন আমি যখন টেস্ট পরীক্ষা দিচ্ছি এর ভিতরে আমার বোনটার বিয়ে হয়ে যাওয়ার পর আমার আম্মু মানে একটা লোক আছে উনি আমার আব্বুকে মানে আমাদের পরিচিত মানে ব্যয় বলতো, যেটা মানে বলে যে তোমার তো 3 মেয়ে আছে, তোমার সাথে আত্মীয়তা করবো। এখন আমার আব্বু বলো আমার বড় মেয়ে তো সুন্দর, ওর তো বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার মেয়েটা তো সুন্দর না, হ্যাঁ আর কিভাবে আত্মীয়তা করবেন, হ্যাঁ আর আমার ছোট মেয়ে অনেক সুন্দর আছে, অপেক্ষা করতে হবে। আমার বাবা মা কেন যেন বলতো যে আমি আসলে সুন্দর না, তখন আমার অনেক খারাপ লাগতো যে কেন আমি সুন্দর না, বাবা মা এই ধরনের কথা বলতো। হ্যাঁ ওকে। তারপর কি করছিল আমার আব্বু আমার আম্মুকে বলে যে আমার বড় বোন আসছে, যে তুমি ওকে নিয়ে ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসো, ওদেরকে তো বাজারে চিনি কিন্তু ফ্যামিলিগত বা অতটা জানি না, ছেলে কিরকম জানি না, ছেলে নাকি দেশে থাকে না, তোমরা একটু দেখে আসো যে কিরকম ছেলেটা। তো আমার আম্মু আমার আফু সহকারে যায়, আমার যে একটা কাকি থাকে আমার ছোট কাকি, ওই কাকিদের আত্মীয় হয় আর কি। আমার আম্মু আমার কাকি আমার বড় বোন দেখতে যায়, দেখে আসে। তো আশপাশে সবাইকে জিজ্ঞাসা করছে যে আমার ব্যাপারটা, যে ছেলেটা কিরকম। তো সবাই বললো ছেলেটা ভালোই। মানে আপনার সাথে বিয়ে দেওয়ার ব্যাপারে হ্যাঁ, আপনার তখন বয়স কত? আপনি কোন ক্লাসে পড়ছেন? টেস্ট পরীক্ষা এখনো দিই নাই, মানে এসএসসি টেস্ট পরীক্ষা তখনও দেননি, ক্লাস 10 এ পড়ছেন আপনি তখন? ক্লাস 10 এ পড়ছি। এবং আপনার গ্রামে ভোলাতে? গ্রামে। ওকে। আমার আম্মু দেখে আসে মানে ভালোই। এখন আমার আপু বাড়িতে এসে বলে তোর শ্বশুর বাড়িতে ভালোই বড়ি গাছ আছে, তুই তো ভালোই বড়ি পারতে পারবি, মানে বিয়ের আগেই? হ্যাঁ মানে এরকম মজা করতেছে। তো আমি ভাবছি যাই হোক, আসলে আমার লাইফে এরকম একটা চিন্তা ছিল যে কেউ আসবে মানে সেই যেরকমে হোক, আমি সেটা না, কিন্তু অনেক শিক্ষিত হতে হবে আর অনেক সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, কিন্তু স্মার্ট হতে হবে ছেলেদের। আচ্ছা ওকে। কিন্তু আমি যে আসলে কিরকম সেটা আমি দেখি না, কিন্তু আমার সব সময় মানে ভালোর দিকে সব সময় একটা নজর থাকে। ছেলে যারা শুনছেন তারা বুঝতে পারবেন যে একটা মেয়ে আসলে কি চিন্তা করে। আপনাকে স্মার্ট হতে হবে, মানে স্মার্ট হতে হবে, আপনাকে শিক্ষিত হতে হবে ইনফ্যাক্ট। ওকে। এটা আসলে প্রত্যেকটা ছেলে মেয়ের মনেই না একটা মানে ভাইস ভার্সা বলতে পারি, একটা ছেলের মনে এরকম একটা স্বপ্ন থাকে যে তার স্ত্রী অনেক সুশিক্ষিত হবে, সুন্দরী তরুণী হবে, এবং একইভাবে একটা মেয়ের মনেও স্বপ্ন থাকে তার হাজবেন্ড একটা স্মার্ট হবে, শিক্ষিত হবে, রুচিশীল হবে, রোমান্টিক হবে। ঠিক বলিনি? হ্যাঁ ওকে। হ্যাঁ তারপর আমি আম্মুরও বলি এসব কি কথা বলেন, আমার কি বাল্য বিবাহ দিবেন, পুলিশ দৈরা নিয়ে যাবে। আবার আমি বলে দেখতেছি আর কি এমনি, তা কি আর হবে। তো যাক আমি একটা নিশ্চিত। তারপর কি হয়েছিল এরকম বলার পর ওই ছেলেটার বাড়ি থেকে নিউজ গেল যে অমুকের মেয়ের জন্য তো তোমাকে দেখছে, হ্যাঁ তারা দেখে গেছে। তো ছেলেটা তার জাস্ট একটা আত্মীয়র কাছ থেকে কিছু ইনফরমেশন নিল যে মেয়েটা কিরকম। বলছে ভাই দুনিয়া দে বিয়ে করবা, ওর মতো এরকম একটা মেয়ে যা কুচ্ছিত দেখতে একটু সুন্দর দেখে না, মেয়েটার বিয়ে করবা। এখন তো ছেলে অবাক, বলে যে মেয়েটার ফোন নাম্বার, বলে যে তা তো জানি না, ফোন নাম্বার নিয়ে ওই বা কিভাবে। তো ওদের বাড়ির পাশের একটা মেয়ে আমার সাথে পড়তো, ওই মেয়েটা করছে কি আমার ফোন নাম্বারটা নিয়ে ছেলেকে দিয়েছে, ক্লাসমেট মানে ও যে ওদের বাড়িতে, আমি তাও জানতাম না। তখন আমি টেস্ট পরীক্ষা দেওয়া শেষ, হ্যাঁ কিছুদিন পর আমাকে ফোন করে বলে এই শোনো তোমার বাবা আমাদের বাসায় গেছে কি জন্য। ওই ছেলে বলছে? হ্যাঁ বলে যে আমি ইমরান পাটারি। হ্যাঁ বলছি আপনি ইমরান পাটারি, যেহেতু ইমরান পাটারি তাহলে তো নিশ্চয়ই বড় কিছু হবে। আর আমার আম্মু তো বলছে যে আমার বড় বোনকে বিয়ে দিছে, যেটা সেই ছেলে ভালো, আমার দুলাভাই অনেক ভালো মানুষ, কিন্তু মানে অতটা হাই লেভেলের না, তাহলে নিশ্চয়ই আমার দিকটা তো আর এতটা এমন করবে না, আমারটা আরো ভালো হবে, মানে এটা আমি চিন্তা করতাম। তারপরে এখন আমি ভাবছি যে ছেলে আমাকে ফোন করছে এর জন্য আমাকে দেখছে, নিশ্চয়ই ভালো কিছু বলবে, এই কি আমার লাইফে আসবে, মানে আমি ভাবতেছি যে ফোন করলো কেন। এখন আমি বলছি যে হ্যাঁ 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 আপনাকে চিনতে পারছি, কি জন্য ফোন করছেন। বলছি কি জন্য ফোন করছি জানিস না, তোর বাবা মা কেন গেছে, তোকে কি দেখতে সুন্দর দেখা যায়। তা আমি তো জানি না আমাকে দেখতে কেমন দেখা যায়। তুই তো কারি করে কথা বলছিস। হ্যাঁ তোকে তো দেখতে সুন্দর দেখায় না, আপনি কেমন দেখছেন, না দেখি নাই তবে শুনেছি। আমি বলে হ্যাঁ তবে আমি সুন্দর কি না সেটা আমি নিজেও জানি না আদৌ, তবে আমি মনে করি যে আমি সুন্দর না। পরে এরকম বলার পর বলে যে শোন আমাদের বাড়িতে গেছে তো বেশ ভালো কথা, আর কখনো যেহেতু না যাই, যদি যাই তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না, তোকে আমি কখনোই বিয়ে করবো না। আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমি ভাবলাম কি আর বলতেছি কি। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখাশোনা তো মানুষ অনেকেই দেখে, কিন্তু তাই বলে তো আর হয় না। মানে তখন আমি বুঝতে পারছি যে এটা একটা কেমন ধরনের ছেলে হতে পারে আর কি, কারণ একটা ভদ্র ছেলে, একটা ভালো ছেলে এরকম কথা কখনোই বলে না। তারপরে এক পর্যায়ে আমি আমার আম্মুকে বললাম আম্মু শুনছো এই কথা, ছেলে এটা বলেছে, এখন কি হবে। এখন বলে আচ্ছা ঠিক আছে ছেলে যেহেতু এই কথা বলছে তাহলে আর সেদিকে আমরা কখনোই যাব না।
এটা টোটালি বাদ। তারপর আমি এসএসসি পরীক্ষা আমার দেওয়া শেষ, রেজাল্টটা বের হয়েছে। বের হওয়ার পরে একদিন আমাকে ফোন করে বলে, মানে আমার বাবাকে তো আঙ্কেলই বলবে, যেহেতু মানে ওর সাথে একটা সম্পর্কের কথা তারা চিন্তা করছে। ও আমাকে বলে, আমার বাবাকে বলে যে ভাইয়াকে বলবো বাজারে এসে মিষ্টি খাওয়ানোর জন্য, ভাইয়ার মেয়ে পাশ করছে। কি আশ্চর্য! আমি কাছে আপনার কি কোনো মাথায় কোনো সমস্যা আছে নাকি? আপনার এই মিষ্টি খাওক না খাওক, আপনি ভাইয়া বলেন কিনা আঙ্কেল বলেন, এসব কথা আপনার বলার দরকার নেই। আপনি কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবাকে সে ভাই বলে মানে আমাকে ইয়ে করছে যে আমি তার ভাইয়ের মেয়ে। রেজাল্ট কি হয়েছে আপনার? আমার এসএসসি তে মেনাস আসছে। তারপর আমি কি করছি, মানে আমি তখনই বুঝতে পারছি এটা একটা মেন্টালিটি পাগল, এটা একটা ভালো ছেলেই না, পাগল। আমি কে শুনেন, আপনার ব্যাপারটা টোটালি বাদ। আপনি কখনোই ফোন করবেন, আপনার ভাইয়া বলার দরকার নাই, আঙ্কেলও বলার দরকার নাই, মিষ্টি খাওয়ার দরকার নাই। তারপরে 1 মাস 2 মাস হবে, মানে পরীক্ষা পাশ করছি। আগে যখন এসএসসি পরীক্ষা দিতাম তখন ভাববো যে অনেকে বলে যে আমি কলেজে পড়ি, কলেজে পড়াশোনা করি, আমি যে কবে কলেজে যাবো আমার একটা অস্থিরতা ছিল। তারপর কি হয়েছিল, আমার যে শাসাতো বোনটা ছিল না, ও মেট্রিক পরীক্ষা দিছে, ফেল করছে। আমার বড় বোন মেট্রিক পরীক্ষা দিছে, তাও ফেল করছে। হ্যাঁ, ওরা কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, আর আমি কিন্তু ভালো ছিলাম না। তা আমাকে আমার বাবাই সবসময় এজন্য বলতো যে তুমি ভালো না, তুমি কিছু পারো না, তুমি পড়াশোনা করো না। আমি পড়তাম, অনেক পড়তাম, কিন্তু আমার পড়া মনে থাকে না। পরীক্ষায় গিয়ে কিছু লিখতে পারি না। আমি যে 1 বছর কি পড়েছি আমার কিছুই মনে থাকে না। তাই আমি কি করি, আমাকে না 1 বছর যেহেতু পড়লে মনেই থাকে না, কষ্ট করে আমার পড়াশোনার দরকার নেই, আমি পরীক্ষার 1 মাস আগেই পড়বো। ওই আমি 1 মাসেই পড়া পরীক্ষা দিতে যাইতাম, তাৎক্ষণিক সেটা আবার মনে থাকতো। ভালো কথা, আমি পাশ করলাম। এখন আমি বলি, দেখছো আমি তো অকাজের লোক, আমি তো কিছুই পারি না, আমাকে দিয়ে কিছুই হবে না। এখন পাসটা করলো গে, তুমি দেখবা আমি পড়াশোনা করি আর না করি, যত দুষ্টামি করি, তুমি আমার সার্টিফিকেট গুনতেই থাকবা লাইফে। এখন বলছে হয়েছে, ভালো কিছু হয়ে না তারপরে দেখবো। মানে আমি কোনো সাপোর্ট করতো না আসলে। আপনাকে ফ্যামিলি থেকে, আপনার এনভায়রনমেন্ট যেটাই বলি না, কোনো ফ্রেন্ডস থেকে এবং যারাই আপনার আশেপাশে, তারা কেউই আপনাকে কোনো সাপোর্ট করতো না এবং পছন্দও করতো না, তাই তো? আলটিমেটলি ব্যাপারটা এরকমই ছিল। না, মানে ব্যাপারটা এরকম ছিল না, মানে আমার সবাই পছন্দ করতো, কিন্তু দুষ্টামি তো আমরা সবাই করতাম। আর আমার আব্বু আম্মুকে আনার জন্য বলতো যে আমি কিছু পারবো না, মানে আমি পড়াশোনা কনফিডেন্স ছিল না। হ্যাঁ, ছিল না। তারপর আমি পরীক্ষায় পাশ করি। পাশ করার পর ওই ছেলেটা, আমি যখন কলেজে ভর্তি হই, মানে আমি গাড়ি থেকে নামার পর ও পিছন থেকে এসে বলে, এই তুমি কি নুপু? ও কিন্তু নাকি 2-3 দিন আগে থেকে আমাকে ফলো করছে। হ্যাঁ, আমার যাওয়া আসা থেকে। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ আমি নুপু, তো আপনি? বলে যে আমি ইমরান পাটারি। আর আমি বলছি তো কি হয়েছে? এখন বলে যে কি হয়েছে জানো না, তোমাকে তো আজকে 3 দিন পর্যন্ত আমি অনেক ফলো করতেছি, তোমার যাওয়া আসা সবকিছু মিলাই তোমাকে আমার ভালো লাগছে। হ্যাঁ, এখন কি করা যায়? এই জায়গাটা আমরা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আমরা একটা মোটামুটি সাম আপ পেয়ে গেলাম ওর শৈশবের, যখন কলেজে পড়তে যাচ্ছে সেই সময় পর্যন্ত। একটা পরিবারে বড় হয়েছে, সেখানে এক ধরনের ওর উপরে কনফিডেন্সলেস অ্যাটিটিউড ছিল ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে বাবা মায়ের সবারই। এবং তার মধ্যে ও যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছে সেখানে ও পাশ করেছে। দেখা গেল যে ওর সহপাঠী যারা ছিল, ওর আত্মীয় স্বজনের মধ্যে হয়তো কাজিনরা, তারা অনেকেই ম্যাট্রিকে ফেল করেছে, মানে এসএসসিতে ফেল করেছে, কিন্তু ও পাশ করেছে। এবং তারপরও বাবা মার ওর উপর তেমন একটা কনফিডেন্স ছিল না। এবং যেটা হয় গ্রামাঞ্চলে, যে ওকে একটা বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে ছেলের সাথে বিয়ে ঠিক করা হয়েছে সেই ছেলেটাও ওকে তেমন একটা পছন্দ করতো না, এক ধরনের খ্যাপানোর চেষ্টা করতো। সেই ছেলেটিও এসএসসি পাশ করার পরে যখন কলেজে ভর্তি হলো, তখন সে তাকে এই ধরনের কথা বলছে। এই গল্পটা সামনের দিকে কোথায় যায় সেটা এখন দেখার বিষয়। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। নুপু, মানে আপনার পুরো নাম তো নুপুর, নুপু হচ্ছে সবাই ডাকে, আমরাও নুপু বলেই ডাকছি। একটু বলবেন যে আপনি বর্তমানে কি করছেন? কোনো পড়াশোনা করছেন আপনি? হ্যাঁ, আমি বর্তমানে পড়াশোনা করছি। কোথায় পড়ছেন? আমি ইডেন কলেজ পড়ছি। আপনি ইডেন? আমার শেষ। বর্তমানে নুপুর ইডেন কলেজে পড়াশোনা করছে। মানে আজকে ইডেন কলেজের অনেক লিসনাররাই হয়তো আমাদেরকে শুনবেন, তারা হয়তো অনেকে ওর বন্ধু, কাছে থেকে হয়তো বা অনেকে জানেন ওর সম্পর্কে, আজকে হয়তো আরো বেশি কিছু জানবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর ওকে দেখার জন্য আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 HELLO 8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। 3 মিনিট পরেই ফিরে আসছি। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমাদের সঙ্গে রয়েছে নুপুর। নুপুরের জীবনের গল্প আমরা শুরু করেছি। এরই মধ্যে ফেসবুকে আমরা অসংখ্য কমেন্টস পেয়েছি। বেশ কয়েকজনের কমেন্টস আমি একটু উল্লেখ করতে চাই। ইসমাইল নামের একজন বন্ধু লিখেছে, নুপুরের জীবনের গল্পের ছোটবেলাটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, বিশেষ করে তার বাড়ি ভোলাতে এবং আমাদেরও বাড়ি ভোলাতে, সেই ধরনের কমেন্টস করেছে। আরো বেশ কয়েকজন বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি এখানে। সোনিয়া আছেন,
এবং আছেন হাবিব নামের আছেন, অঞ্জন নামের আছেন, পড়শি নামের একজন বন্ধু আছেন। সবাইকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় এখানে লক্ষ্য করা যায় ফেসবুকে, যে একজন কমেন্টস করলে কিন্তু পাশাপাশি তার কমেন্টস নিয়ে আরো একজন তার উপরে প্রতিক্রিয়া জানান। এই ব্যাপারটাতে আমরা যেন শালীনতা বজায় রাখি। সবসময় মনে রাখতে হবে যে একজন যখন কমেন্টস করছেন তার এগেইনস্টে যখন আপনি কমেন্টস করবেন সেটার মধ্যে কিন্তু আপনার পার্সোনালিটি ফুটে ওঠে। সুতরাং নিজেকে কোনোভাবেই যেন ছোট না করি আমরা নিজেদেরকে, ঠিক আছে? ওকে, আপনি যদি কমেন্টস করতে চান, আপনি যদি ওকে দেখতে চান, আপনি যদি কিছু বলতে চান, চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 HELLO 8920। পেজটিতে যাওয়ার পরে আপনি লাইক দিয়ে দেবেন, লাইক বাটন ক্লিক করলেই লাইক দেওয়া হয়ে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে Hello 8920 মেম্বার হয়ে যাবেন। আর এই পেজটি থেকে আপনি পুরনো এপিসোড যেগুলো আছে আমাদের Hello 8920 সেগুলো ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি যিনি আজকে অতিথি তাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং তার সঙ্গে সরাসরি আপনি কথাও বলতে পারেন যদি আপনার সঙ্গে সে যোগাযোগ করতে ইচ্ছা পোষণ করে। সুতরাং বুঝতে পারছেন পেজটি আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, আমরা আবারও ফিরতে চাই নুপুরের কাছে। নুপুর যেটা বলছিলেন যে ইমরান পাটোয়ারি সে এসে আপনাকে তো ভালো লাগে, তো কি করা যায়, এরকম একটা কথা বলছিলেন। তারপর আমি বলছি যে ভালো লাগলে তো কিছু করার নেই, কারণ আপনি যে ধরনের আচরণ করেছেন এটা আমার কিছু করার নেই। আপনার কিছু বলার থাকলে আমার বাবা মা আছে, তাদের সাথে বলেন। এখন আমি এটা বলে হাঁটতেছি, আবার আমার সামনে এসে দাঁড়াচ্ছে, আমি আবার হাঁটতেছি, মানে ও আবার আমার সামনে এসে দাঁড়াচ্ছে, বলতে তুমি কোথায় যাও, তুমি একটা কিছু করে যাও। তা আমি কি করবো, আমি এখন রাস্তার মাঝে আপনাকে, হ্যাঁ তুমি আমাকে সিদ্ধান্ত জানিয়ে দাও। তোমার বাবা মা যদি রাজি নাও থাকে তাহলে তুমি আমার সাথে কোন রকম যোগাযোগ করবে কিনা এবং তুমি চাইবে কিনা। তুমি আমাকে চাও তাহলে আমি তোমার বাবা মার কাছে প্রস্তাব দিব। আমি বলছি আমি আমার থেকে চাই না, বাকিটা আমার বাবা মার সিদ্ধান্ত। তারপর ও আমাদের বাড়িতে লোক পাঠাইছে, পাঠানোর পর আমার আব্বু আম্মু টোটালি ডাইরেক্ট না বলে দিছে, বলছে যে না, ছেলে যে ধরনের আচরণ করেছে আমরা আমাদের থেকে কখনো পারবো না। আর আমাদের মেয়ে সিদ্ধান্ত জানিয়ে দিছে সে পড়াশোনা করবে, এখন কোনোভাবে বিয়ে করবে না। তারপর আমি ওই যে আমার বান্ধবী বলে যে তোমার তো বিয়ে ঠিক হয়েছে আমাদের বাড়ির কাছে। আমি কি বলো আমার বিয়ে ঠিক হয়েছে আমি জানি না? বলে যে হ্যাঁ। আমি এই ছেলে কেমন দেখতে? বলে যে ছেলে দেখতে অনেক সুন্দর। তো ছেলে কি করে? বলে যে গাড়ি ড্রাইভার। আমি ছি ছি ছি, আমি বিয়ে করবো একটা গাড়ি ড্রাইভার, এরকম একটা ছেলে আমি তো কখনোই ভাবতে পারি না। না না, এটা কি করে হয়? আমি তো ভাবছি জানি কতই বড় লোক ছেলে, বড় লোক না হোক কতই মানে শিক্ষিত তো হবে। এখানে আপনাকে একটু থামাচ্ছি। দেখুন, এখানে অনেক ড্রাইভার শ্রোতা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই এটা ওর জায়গাটা থেকে এটা একটা চিন্তা। হ্যাঁ, আমরা এইভাবে দেখবো একজনের জীবনের গল্প কিন্তু সার্বজনীন নয় সমাজের জন্য। হ্যাঁ, কিছু কিছু বিষয় খুবই সার্বজনীন যেটা আমাদের সবার জীবনেই কম বেশি ঘটে থাকে, কিন্তু এটা নুপুরের বিলিফ, ঠিক আছে? এটা কিভাবে দেখতে হবে সেটাকে আসলে অন্যভাবে এক্সপ্লেইন করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে ব্যাপারটাকে যদি নুপুর এইভাবে বলতো তাহলে হয়তো জিনিসটা অনেক শোনা যেত। যে আমি আমার জায়গা থেকে আসলে একজন ড্রাইভার যিনি পেশায় আছেন তাকে আসলে কিভাবে আমার তো আরো একটু বড় করে চিন্তা করা উচিত, এইভাবে হয়তোবা ওর বলাটা উচিত ছিল। ওকে, তারপর নুপুর হ্যাঁ, ড্রাইভার বলেই কিন্তু সে না, সে যদি প্রথমে আমার সাথে ভালো ধরনের কথা বলতো, ভালো আচরণ করতো, হ্যাঁ, কিন্তু তাহলে তো তার প্রতি আমার এরকম একটা জিনিস আসতো না। তাই জন্য যে একজনের জন্য যে আমি বাকি সবাইকে যে মানে ইনসাল্ট করে বলবো এটাও কিন্তু না। আমি কিন্তু সব ধরনের মানুষ, আমার থেকে যারা আরো নিম্নস্তর, আমি সবাইকে খুব শ্রদ্ধা করি। জি বলুন। তারপরে এর মাঝে ও ফোন করে আমাকে কি বলে যে তোর বাবা কি করে, হ্যাঁ তোর মতো একটা মেয়ে আমি কখনোই বিয়ে করবো না। তা আমি বলছি আমার বাবা কি চুরি করে? সে কর্ম করে, তাহলে কি হয়েছে, সমস্যা কোথায়? তারপর আমার অনেক রাগ উঠে গেল ছেলেটা যখন আমার সামনে। পরে আমি বললি এই শোনেন, আপনি যখন একদিন বলেছেন না যে আমার বাবা কি করে, আমার মতো মেয়েকে আপনার বিয়ে করা কখনোই সম্ভব নয়, কেউ আপনাকে জোর করে নাই, তারপর আপনি এই কথাটা বলেছেন। হ্যাঁ, তাও আমার ক্লাসমেট ওদেরকে বলেছেন। আমি ওদের কাছে অনেক ছোট হয়েছি যদিও, কিন্তু আসলে এটা আপনি ঠিক করেন নাই। আপনি কিভাবে ভাবলেন যে আমার জায়গা থেকে আমি আপনার মতো একজন ড্রাইভারকে বিয়ে করব? এত রাগ উঠে গেছে আমার যে মানে ও আমাকে অনেক অপমান করে কথা বললো। সে জায়গায় তো আমি এরকম একটা ছেলে কখনোই আশা করি না, সে যেরকম হোক। তারপর এরকম করার পরে ও আমাকে একটা থাপ্পড় দেয়, মানে এভাবে প্রথম দেখাতে। হ্যাঁ, সাথে সাথে মানে আমি আশ্চর্য হয়ে গেছি। থাপ্পড় আসতে দেয়নি, কিন্তু অনেক জোরে বসিয়েছে। আমি তো মানে হত বম্বই, আমি ওদিকে তাকাই আছি, আমি কি ব্যাপার, এই কোন পাগল, বুঝতে পারতেছি না। থাপ্পড় দেওয়া বলে তুই শুধু আমার জন্যই, হ্যাঁ আমার জন্যই তোকে বিধাতা এখানে সৃষ্টি করেছে, আর কারোর জন্য নাই। তুই মনে রাখিস আমি তোকে বিয়ে করবো। এখন আমি কি করবো, দেখতেছি যে ব্যাপারটা অনেক ঘাড়ো হয়ে যাইতেছে। আমি আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আমার আব্বু আম্মুকে বলে আমি দেখছি। হ্যাঁ, তো বলছে ঠিক আছে তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে যে আমাকে ফোনে আমার সাথে কথা বলবা। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি তোমার বাড়ি থেকে উচ্ছৃঙ্খল করতে বাধ্য হব। আমার একটা বিশ্বাস ছিল এত উচ্ছৃঙ্খল সে আমার বাড়িতে এসে কখনো করতে পারবে না। এটা পরে বলতে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কথা দিছো তো? আমি বলছি হ্যাঁ। বলতে আচ্ছা ঠিক আছে যাও। আমি চলে আসছি, এখন থাপ্পড়টা খেয়ে আমি ওই দিনের সিমটা চেঞ্জ করে ফেলছি। বলছি না আমি এটার ব্যবহার করবো না, ছেলে আমাকে কোনো ভাবেই যেহেতু না পায়। তারপরে আমি থাপ্পড় দেওয়ার কথাটা আমি কাউকে বলি নাই।
তারপর কি হলো, ওই ছেলেটা আমাকে না পেয়ে আমার আব্বুর নাম্বার সংগ্রহ করে আমার বাবাকে ফোন দেয়া বলে, এই আপনার মেয়ে কোথায়? বলছে কে? বলছে আমি অমুক। তো কি হয়েছে? আমার মেয়ে বাসায়। বলে যে আপনার মেয়ে বাসায়? আপনার মেয়েকে দেখেন, গালে দেখেন আপনার মেয়েকে আমি কি করেছি। হ্যাঁ, গালে কামড় বসিয়ে দিয়েছি। আশ্চর্য। আব্বু বলে, তুমি কি বলো এইসব কথা? হ্যাঁ, তুমি ছেলে মানুষ, বেয়াদফের মতো আমার সাথে তুমি এসব কথা বলতেছো। আব্বু এরকম অনেক রাগ হয়ে আব্বু আমাকে বলে, কি রে তোর সাথে দেখা হয়েছে? আমি না আব্বু এরকম আমাকে একটা থাপ্পড় মারছে। এখন পরে ওর বড় ভাই ব্রাদার সবাইকে আব্বু ডাকলো, বলে যে এটা কেন হচ্ছে। হ্যাঁ, আমরা তো আত্মীয়তা করার জন্য চাইছি, ছেলে যে ধরনের আচরণ করছে, আর ছেলে একজন মানে শিক্ষিত না। তারপরে ও যদি ভালো ছেলেই হতো তাহলে ও যখন এসএসসি পরীক্ষা দেয় শিক্ষকের সাথে বেয়াদফির কারণে ওকে ইনসাল্ট করে যে ও আর পড়াশোনা করার সুযোগও পায় না। তারপর এই বিষয়টা পরে কিন্তু ও নাকি কিছু সাপ্তাহিক কিছু পত্রিকায় কিছু লেখালেখি করতো, কিন্তু পড়াশোনা না করলো ওর মেধাটা নাকি ভালো ছিল। ওর কিছু বই আমার কাছে পাঠায়। তা আমি বলছি যে যার সার্টিফিকেট নাই, যে এরকম করে তার বই দিয়ে কি হবে? হ্যাঁ, সে মেধা। আর আমার এত কিছু আশা করার দরকার নেই, আমি তাকে চাই না, আমার ফ্যামিলি তাকে চাই না। পরে এক পর্যায়ে আমার ফ্যামিলির কাছে সে কোনো সাপোর্ট পেল না, আমার কাছেও না পায়া এখন আব্বু আমাকে বলে তুই কলেজে যাইস না। আমি বলছি কেন যাব না? বলছে না যাওয়াটাই ভালো, ছেলে যেহেতু বিরক্ত করে যাওয়ার দরকার নেই। প্রায় 20-25 দিন কলেজে না যা। এখন আমি বলতেছি যে না এভাবে আমি ঘরে বসে থাকতে পারি। এখন আমি আম্মুরে বলি, আম্মু আমি যদি কলেজে যাই সে তো আব্বু জানবো না, আমি কলেজে যাই আবার টাইম মতো চলে আসবো, ছেলে আমার কিছুই করতে পারবে না। আমি গাড়িতে যাব, গাড়িতে বাড়ির দরজায় এসে নামবো। হ্যাঁ আব্বু তাদের সাথে বুঝুক, আমার পড়াশোনা কেন বন্ধ করে দেবে? আম্মুকে মোটামুটি ম্যানেজ করি। হ্যাঁ, এবং আমার একটা মামা আছে, ওই মামার দ্বারা আমি আম্মুর কাছে ফোন করাই। তারপর আমি আবার কলেজে যাওয়া শুরু করি। কলেজ যাওয়ার এক পর্যায়ে ছেলেটা কি করছে, আমাকে তো ফোনে পায় না, আমার আব্বুকে ফোন করে বিভিন্ন নোংরা ধরনের কথা বলে যে আমি এতগুলা ছেলে নিয়ে এসে তুলে যাব, আপনি কি আছে, আপনি আমাকে বুঝতে পারবেন না, আপনার নাম আছে কিন্তু আপনার অর্থ নাই। হ্যাঁ, আপনার ভিতরটা আমি ভালো করেই জানি, আপনি সমাজে যতটা পাওয়ার দেখান কিন্তু পাওয়ারের আসল জিনিসটা আপনার কাছে, এরকম অনেক খারাপ ধরনের কথা বলতো। তো আমার আব্বু কি করবে, পরে আমার আম্মু এরকম ডিস্টার্ব দেখা আমাকে নিয়ে থানায় গিয়ে ওর নামে একটা জিডি করে। আসলে আমার মেয়ে যে আমি পড়াশোনা করতেছি এখানে তো কোনো নিরাপত্তা নাই। আজকে জিডি করে তো কালকেই ওই যে আমার যে কাকি এসবের ভিতরে নাই, কাকি কিছু জানে না। হঠাৎ কাকি আমি বিকালবেলা ঘুমাইতেছি, আমাকে এসে বলে নুফু তুমি চলো পাশের বাড়িতে মাছ বিক্রি করে, ওখানে আমি একটু মাছ কিনতে যাবো, তুমি আসো। তো আমি যাওয়ার পরে এখন কাকি তো ফোনে কথা বলতেছে। হ্যাঁ, যে বাসায় গেছে ওদের ঘরে তালা দেওয়া, মাগরিবের আজানটা এখনো দেয়নি। আমি বলছি তুমি তাড়াতাড়ি চলো, এখন আজানের টাইম হয়ে গেছে, আমার আম্মু কিন্তু এখন নামাজ পড়তে যায়, সবারই খুঁজবে, না পেলে বকবে, তুমি তাড়াতাড়ি চলো। যেহেতু যাইতেছি। হ্যাঁ, কিন্তু ওনার যে পূর্ব একটা পরিকল্পনা ছিল, হ্যাঁ এটা আমি পরে বুঝতে পারি যে হ্যাঁ 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 মানে উনি এটা বুঝাইতেছে, মানে কাকিরই একটা পূর্ব পরিকল্পনা ছিল ওইভাবে উনি হ্যাঁ হো করতেছে। আর আমার এই হাতটা, আমার একটা হাত ওনার হাতের মধ্যে রেখে ধরে রাখছে, আর কথা বলতে এই তো যাচ্ছি। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে এসে দেখতে পাই এমন করে এক হাত দিয়ে আমার মুখটা চেপে ধরছে। চেপে ধরার পরে একটা হাত আমি সাথে সাথে কি করলাম, আমার সামনে একটা ঘাট ছিল, আমি চেপে ধরেছে। এটা সে ইমরান পাটারি, ও এসে চেপে ধরেছে। আচ্ছা ওকে, তারপরে কি হয়েছিল, এখন আমি উপরের দিকে তাকাই দেখি যে এরকম আমার মুখটা চেপে ধরে, এখন আমার হাতটা ছুটাইতে পারছে না। এখন আমি বলছি যে কাকি এটা কি করলেন কাকি, হ্যাঁ আপনি আমাকে ধরেন। এখন কাকি বলে মা তুমি যাও, ও তোমার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, ও তোমাকে অনেক ভালো রাখবে, তুমি জানো তুমি একজন পাউটারি বাড়ির বউ হবে, সে কি করে সেটা দেখার বিষয় না, তুমি অনেক সুখী হবা। এখন আমি বলছি কাকি আপনি এটা কি করলেন? এরকম আমি গাছটা যখন আমি হাত থেকে ছাড়াইতে পারছে না, ভাবছি তো লোকজন কেউ যদি দেখে ফেলে। ও কিন্তু 3টা মোটর সাইকেল 6 জন লোক নিয়ে আসছে। হ্যাঁ, ওরা কিন্তু রাস্তার উপরে দাঁড়ানো। তারপরে এক পর্যায়ে কি হলো, এরকম আমার হাতটা যখন ছুটাইতে না পেরে আমার হাতে এমন ভাবে একটা কামড় বসিয়ে দেয়। কামড় বসার পরে আমি আম্মু করে একটা চিৎকার দিয়ে হাতটা ছাইড়া দেওয়ার পর আমার কাকি সহকারে ও সহকারে আমাকে জোর করে এরকম আমার চ্যান্ডেল কোথায় পড়ে গেছে আমি তাও জানি না, এরকম আমাকে হুন্ডা নিয়ে উঠায়। আপনার কাকি কেন তাকে সাহায্য করলো? কাকির আত্মীয় হয়, কাকিকে বলছে 20,000 টাকা দেবে, একটা মোবাইল সেট দেবে, এজন্য। এটা আপনি পরে জেনেছেন? হ্যাঁ, এটা পরে জেনেছি। ওকে। আমাদের বাড়ির পরের বাড়িতে তো এই ঘটনাটা হয়েছে। তো আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু ওর বাইকটা যাইতেছে, তো ওখানে দাঁড়ায় কিছু লোক কথা বলতেছে। এখন আমি ওই হুন্ডা থেকে আঙ্কেল বললে একজনকে, আমি তো সেটা দেখি নাই, আমি এরকম ওনার হাত ধরে ঝাপটা দিছি যে আঙ্কেল ধরেন, যে কে?
তো ওই যে আমাকে নিয়ে এরকম করতেছে, একটা পিচ্ছি মেয়ে দেখছে, দেখে আইসা আমার আম্মুকে বলতেছে এরকম এরকম নুপুর তো এরকম হচ্ছে, এরকম ওই যে আপনার ইয়া আছে না, ও সহকারে জোর করে দেখছি কতগুলা পোলা তুলে নিয়ে যাচ্ছে। এখন আমার আব্বু তাড়াতাড়ি আইসা রাস্তায় দাঁড়াইছে, পর আমার আঙ্কেল বলে যে এই যে একটু আগে একটা হুন্ডা আমারে আঙ্কেল বলে ডাক দিল, আমার এই যে পাঞ্জাবির হাতা ধরে টান দিছে, কিন্তু অনেক দ্রুত হুন্ডা চলে গেছে, আমি কিছু বুঝতে পারি নাই। পরে এরকম ওরা মানে এত ভিতরের কিছু রোড আছে না যেখানে মানুষের যাতায়াতটা কম, এভাবে ওরা যাচ্ছে, যায় একটা বাড়িতে ওঠে। তারপরে ওই বাড়িতে নেওয়ার পরে বলে যে ভাই সমস্যা হইব, তুমি তোমার নানা বাড়িতে নিয়ে যাও। ওর আম্মুরও ফোন করে বলে আম্মু তোমরা কাজী টাজি ওখানে রেডি করো, হ্যাঁ আমি ওকে নিয়ে আসছি, আসতে মাত্র 10 মিনিট লাগবে। এটা বলে আমাকে আবার হুন্ডায় তোলে। এবার তোলে কিভাবে, একটা তোয়ালে দিয়ে আমার মুখটা ভালো করে বাইদা নেয়, বাইদা নিয়ে ও আমার দুটা হাত ধরে বাইকে আমাকে উঠায়। উঠানোর পর ওখান থেকে হুন্ডাটা স্টার্ট করে। তখন অনেকে বলছিল যে এই শোনো তোমার মেয়ে হয়তো ইচ্ছাকৃত ভাবে চলে যেতে পারে, তুমি ওখানে যেও না, হয়তো মেয়ে তোমাকে অস্বীকার করবে। তারপর আমার বাবা মার এতটা বিশ্বাস ছিল যে না আমার মেয়ে তো তাকে চায় না। বলার পরও আমার আব্বু সেটা ওভার করে ওই যে থানায় জিডি করছে। আমার আম্মু তো কান্নাকাটি, মানে ছেলে তো ভালো না, এজন্য সবাই একটা ছিল যে ছেলে মানে একটা খারাপ কিছু করবে, মানে একটা প্রতিশোধ নেবে। পর আমার আম্মু ওই থানায়, তার পরবর্তী আরেকটা থানায়, এরকম 3টা থানাতে ফোন করে। তো সবাইকে বলছে এরকম আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আমার মেয়ে ইচ্ছাকৃত যায় না। আর আমার মেয়ে যদি ইচ্ছাকৃত যায়, আমার মেয়ে যদি এটা বলে তাহলে কিন্তু আমি ওখানেই সবকিছু সমাধান করে আসবো। কিন্তু আমার মেয়েকে পাচ্ছে না, আমার মেয়ে কখন ইচ্ছাকৃত ভাবে যেতে কখনোই পারে না। পরে ওকে করছে এখন প্রত্যেক থানা থেকে পুলিশ ফোন করে প্রত্যেকটা রোড ব্লক করে দিছে, যে কোথায় থেকে যেহেতু তারা এর ভিতরে আছে অল্প সময়ের ভিতরে না যেতে পারে। তো কি হয়েছিল, এখন তো প্রত্যেকটা মানে 4-5টা পিকআপ পুলিশ মানে সব রোডে বের হয়ে গেছে, কোথাও যাইতে পারছে না, ওর আত্মীয় স্বজন সব বাজার থেকে পালাই গেছে। পালা যাওয়ার এক পর্যায়ে এখন ওর কাছে একটা ফোন আসলো, হ্যাঁ ও তখন আমাকে হুন্ডে তুলতেছে, বলতেছে যে এলাকা তো খুবই গরম, সব জায়গায় পুলিশ, তুমি যেখানেই থাকো সেভ মতো থাকো, হ্যাঁ আর তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। এই কথাটা বলার পরে ও আমাকে নিচে নিয়ে মোবাইল অফ করে বলছে মা কাজে নিয়ে তোমরা রেডি থাকো, আমি 5 মিনিটের মধ্যে আসবো। মানে এই কথাটা বলে ও যখন করে, তখন আমি যে চোখের ফাঁকের দিয়ে একটু আলো দেখতেছি, তো ওই যেখানে ছোট ছোট দোকানগুলা হয় ওই আলো দেখা আমি আমার হাত পা নাড়াচাড়া করতেছি, আর আম্মু করে একটা চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পরে মানে এটা পরে শুনছি যে কিছু লোকজন মানে বুঝতেছে যে একটা মেয়ের হাত মুখ বাঁধা, প্লাস মেয়েটা কান্না করতেছে, তাহলে মেয়েটাকে হাইজ্যাক করলো। তো ওরা সামনে ফোন দিছে যে এই রোড থেকে এরকম 3টা হুন্ডা যাচ্ছে, তোমরা। আপনাকে নিয়ে গিয়ে রেখেছিল কোথায়? রেখেছে ওদের এক আত্মীয়র বাসা, মানে কোন এক ফ্রেন্ডের বাসাটা হবে। ওকে, হ্যাঁ। এখান থেকে যাওয়ার পরে ওই যে আমার হাতে একটা কাপড় বসিয়ে দিচ্ছে না, এখন অনেক ব্যথা করতেছে, হ্যাঁ এখন আমি হাতটা ধরে এবার বসে আছি। এখন ওর যার বাসা নিচ্ছে ওটা আমার হাতে তোল দিচ্ছে আর বলছে এরকম ভাবে কে ঘরে কামড় মারে, না জানেন আন্টি আমি ওরা অনেক ভালোবাসি, আমাকে পাত্তা দেয় না। হ্যাঁ তুই ভালোবাসলে মানুষ এরকম করে, ভালোবাসবে না কেন? তুমি যদি ভালো ছেলে হও, ভালোবাসার মধ্যে কিছু যদি না করো, তাহলে এরকম খারাপ আচরণ করলে তো কেউ তোমাকে ভালোবাসবে না। মানে উনি ওর পক্ষে কোনো সাপোর্ট দেয়নি, আমি যতটা শুনতে পারছি। আমার তারপর একটা বিশ্বাস ছিল যে আমি তো কখনোই বিয়ে করব না, আর বিয়ে করলো কখন আমি ছেলের সাথে কখনোই থাকবো না, আমার বাবা ওকে ছেড়ে দেবে না, আমাকে অবশ্যই নিয়ে যাবে, আমার এরকম একটা বিশ্বাস ছিল। তারপর এক পর্যায়ে কি হয়েছিল, সামনে যাওয়ার পরে দেখতেছে যে রাস্তাটা একেবারে সাইকেল রিক্সা ভ্যান দিয়ে ব্লক। এখন কি করবে, এরকম ব্লক দেখা পিছনে যে 2টা গাড়ি ছিল, লোকজন বলতেছে দাঁড়াও, না দাঁড়ায় মানে একটু ছাড় দিয়া ভাবছে যে এটার উপর দিয়ে খুব স্পিডে চলে যেতে পারবে। আচ্ছা, ওই ছাড় করতে গিয়ে মানে এত দ্রুত হুন্ডাটা স্লিপ করে আবি পড়া যায়। ও পিছন থেকে ওর কিছুই হয় না, ও পিছন থেকে লাফ দিয়ে প্রায় আধা কিলোর মতো চলে গেছে। ওরে পাবলিক ওখান থেকে দৌড়ে নিয়ে আসছে। আমি পরে এই যে এটা, তারপর এই যে অ্যাক্সিডেন্ট গুলা যে আমার এক পাশে পড়ছি, তো তোয়াল্লা দিয়ে অনেক বাধা ছিল বলে কিন্তু আমি অনেক বেশি, মানে আপনার মুখটা তোয়ালাতে বাধা ছিল? হ্যাঁ বাধা ছিল বলে আমি অতটা আহত হয়নি। তারপরে ওটা ওই যে পাকা রাস্তার উপরে ঘষে গিয়েও আমার এই পুরা এই যে এগুলা আপনার দাঁতও তো দেখছি সামনে একটা ভাঙা, দাঁতটা নিয়ে আমার ওটা পরে রিপ্লেস করা হয়েছে। হ্যাঁ তারপরে এভাবে আমি থেতলে পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমি এখন আর কিছু দেখতে পাচ্ছি না, মানে এত যন্ত্রণা জ্বলতেছে। এখন আমি মানে চোখ মেলাতে এখন আব্বু করে চিৎকার করতেছি। সবাই লোকজন আমাকে উঠাই নিয়ে একটা দোকানের সামনে সিটে শুয়াইলো, বলছে তোমাকে জোর করে নিয়ে আসছে।
আমি যেমন মাথাটা কথা বলতে পারছি না, এরকম সব থেকে রক্ত। আমার এগুলা তো আরো অনেক ছিল, মানে আজকে তো প্রায় 3 বছরের মতো। তারপরে এই দাগটা আমি অনেক, আমার আব্বু অনেক কষ্ট পাইছে। তারপর কি হয়েছে, আমাকে ওখানে মানুষের মাথায় তেল পানি দিল, তারপরে কিছু লোক বলে যে ওকে বাড়িতে নিয়ে যাও, মানে একটা পাশের বাড়িতে আমাকে নিয়ে শোয়াইলো। শোয়ানোর পরে মোটামুটি মানে প্রাথমিক একটু ট্রিটমেন্ট, যেটা চ্যাবলন দিয়ে মানে একটু আমার এই হাঁটু পাও আমার এই আঙ্গুলের একটা রগ ছিঁড়ে গেছিল, এরকম ভাবে করছে। আর ওই ছেলেটাকে ধরে নিয়ে আসছে আমাকে বাসায় না নেওয়ার আগেই। প্রিয় শ্রোতা, বিরতি এই পর্যায়ে আরো একবার। আমরা ছোট্ট একটা বিরতির পরে ঠিক রাত 12:06 এসে দেখব কি হলো ওই ছেলেটার, যে জোর করে এই মেয়েটিকে, যার এখন পর্যন্ত বিয়ের বয়স হয়নি এবং যে তাকে লাভ করে না, এক ধরনের বখাটে ছেলে ইমরান পাটোয়ারি, সে আসলে কি করার চেষ্টা করছে আমাদের আজকের এই নুপুরের সাথে, এবং গ্রামবাসী যদি তাকে ধরে ফেলেছে তার পরিণতি আসলে কি হয়। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরে আসছি। আর সবাইকে বলছি, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এসে আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান, আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন, এবং তারপর বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আরো একটি নতুন নাম্বার আমরা যোগ করেছি, আমাদের সেই নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানেও ফোন করে ফোনের নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করতে পারেন। ইডেন কলেজের ছাত্রী আজকে নুপু আমাদের সঙ্গে রয়েছে। নুপুর জীবনের গল্পে আমরা আবারও ফিরছি, আর তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06। Close Up presents Hello 8920. 12:06 হচ্ছে সময়। আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। এবং আজকে অতিথি হয়ে আছে ইডেন কলেজের ছাত্রী নুপু। তার জীবনের গল্পে আবারও ফিরছি। সে ভোলায় বড় হয়েছে মূলত, এবং তার কথাতে কিছুটা হলেও ভোলার একটু আঞ্চলিক টান রয়েছে, এবং এটা থাকা উচিত। যে যে এলাকার, তার কথাতে সেই এলাকার কথায় টান থাকবে, তাহলেই না শুনতে ভালো লাগে। যাই হোক, আমরা তার কাছে ফিরবো, এবং তার আগে আপনাকে বলছি, আপনি যদি তাকে দেখতে চান, কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দিলেই সঙ্গে সঙ্গে hello 8920 মেম্বার হয়ে যাবেন। আর ফোন করতে চাইলে অবশ্যই ফোন করবেন আপনার জীবনের গল্প বলার জন্য। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আরেক নাম্বার রয়েছে আমাদের পুরনো, সেটা হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668, অর্থাৎ 91156668। এখানে ফোন করার পরে যে নির্দেশনা দেওয়া আছে সেটা আপনাকে শুনে রেকর্ড করতে হবে। আর ফেসবুকে চলে আসছেন নিশ্চয়ই আমাদের এই বন্ধুটির কাছে দেখার জন্য, এবং একই সাথে তার সাথে যোগাযোগ করার জন্য, কিংবা আপনার জীবনের গল্প সংক্ষিপ্ত করে আমাদের ইনবক্সে লেখার জন্য। যাই হোক না কেন, ফেসবুক হচ্ছে আলটিমেটলি hello 8920 হার্ট। এখানে এসে আপনি আপনার জীবনের অনেক অনেক কিছুর সাথে সম্পৃক্ত হতে পারেন। স্পেশালি hello 8920 সবকিছু আপনি এখান থেকে পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। আর আরেকটি বিষয় বলে রাখি প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20 আপনারা শুনছেন ডর প্রচারিত হচ্ছে এবিসি রেডিওতে আমার নতুন একটি অনুষ্ঠান, এবং আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভৌতিক এই অনুষ্ঠানটি শোনার জন্য আপনাকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি বৃহস্পতিবার রাত 11:20, অর্থাৎ আগামীকাল রাত 11:20 শুরু হচ্ছে। আপনার কাছে ফিরি, যে জায়গাটিতে ছিলেন নুপু, যে ইমরান পাটোয়ারিকে লোকজন ধরে ফেলেছে, তারপর ধরে ফেলার পর ওখানে ঘটনাস্থলে মানে আমাকে বলে যে তোমার বাড়ি কোথায়, ওরা তো জানতো না। তো বলে যে তুমি কারো ফোন নাম্বার জানো? তখন আমি ঠিক কথা বলতে পারতেছি না, তো আমাকে একটা মোবাইল হাতে দেয়, আমি আমার বাবার নাম্বারটা উঠিয়ে দিই। বাবার কাছে ওখানে স্থানীয় লোকজনেরা কল করে, এটা কি আপনার মেয়ে এভাবে এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? পর আব্বু বলে যে হ্যাঁ আমি এর কাছাকাছি আসছি, আমি আসতেছি। তা আব্বু ওখান থেকে থানা থেকে পুলিশ নিয়ে আসে। আসার পর ওকে পুলিশ ধরে নিয়ে থানায় নিয়ে যায়। আর ওখান থেকে যে হুন্ডা যে ড্রাইভার ছিল না,
ওই ড্রাইভার অনেক অ্যাক্সিডেন্ট হয়, তার একটা চোখ বের হয়ে যায় এবং 4-5টা দাঁত পড়ে যায়, কারণ ও মোটরসাইকেলটা নিয়ে একটা ভাত ঝাড় আছে তো ওই ঝাড়ের ভিতরে পড়ে গেছে, আর আমি রাস্তায় পড়ে গেছি, কিন্তু ওর কিছু হয়নি, ও পিছন থেকে লাপিয়ে ও বাইরে চলে গেছে। তারপর ওকে থানায় পুলিশ যখন নিয়ে যায়, তো আমাকে এখান থেকে আমাদের ওখানে স্থানীয় একটা হাসপাতাল নিয়ে যায়, নেওয়ার পর আমাকে ওখানে রাখে নাই, আর ওই ড্রাইভারকে ওখানে নিয়ে যায়, ওকেও রাখে নাই, মানে অবস্থাটা বেশি খারাপ ছিল। তো ওখান থেকে আমাদেরকে ওখানে সদর হাসপাতালে পাঠিয়ে দেয়, দেওয়ার পরে ওখানে আমি চিকিৎসা দিনে প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত থাকি। আর যে ড্রাইভারটা ছিল ওকে আবার ওখান থেকে বরিশাল হাসপাতাল ওকে ওখান থেকে পাঠাই দেয়। আচ্ছা, তারপর আমি ওখান থেকে সুস্থ হয়ে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে কিন্তু হাসপাতাল যে সময়টা আমার কেটেছে এটা অনেক কষ্ট, কারণ বন্দি মানে কাটানোটা মনে হচ্ছে যে মানে আমার মতো অসহায় আর কেউ নাই, মানে হাসপাতাল যে থাকে সে যে কতটা কষ্টে ওই জায়গাটায় থাকে, এভাবে পড়ে থাকে। আমি কি করতাম, আমার পায়ে তো ব্যান্ডেজ করা ছিল, ওখান থেকে একটু এক পায়ে হেঁটে হেঁটে এই গ্রিলের সামনে এসে দাঁড়িয়ে থাকতাম, মানুষজন দেখতাম আর ভাবতাম যে আমি কবে এখান থেকে যাব, অনেক কষ্ট লাগতো। তো আমার এই মুখটা তো পুরো ব্যান্ডেজ করা ছিল, কিন্তু আমার চেহারাটা কেমন হয়ে গেছে আমি জানি না। আমার এই দুটো ঠোঁটও একবারে ইয়ে ছিল, এই ঠোঁটগুলো তো ফেটে গেছে, অনেক ফুলে গেছিল। এখন স্লাইনের উপরে রাখছে, আমি কিছুই খেতে পারতাম না। এক পর্যায়ে আমি ভাবতেছি যে আমি অনেক কান্না করতেছি যে আসলে এরকম কেন হলো। হ্যাঁ, এটা হয়তো আমার লাইফে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা নিয়ে আমার লাইফে কি হয়, মানে এরকম একটা কনফিউজ ছিলাম আমি। ওখান থেকে আমার আম্মুকে বলি যে আমার চেহারাটা কেমন হয়েছে, আমার কেমন দেখা যায়, আমার এই চোখটা ফুলে গেছে, চোখ আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাকে একটা আয়না দিয়ে আমার চেহারাটা একটু দেখাও, আমি দেখি আমার কেমন দেখা যায়। পরে আমার আম্মু বলতেছে এখন তুই অসুস্থ হয়েছিস, এখন তোর কেমন দেখা যাবো, হ্যাঁ এগুলো তো সব ঠিক হয়ে যাবে, পরে কি তোকে ভালো দেখা যাবো না? আমি বলছি না, আয়নাতে আমাকে দেখাতেই হবে, আমাকে কেমন দেখা যায় আমি দেখতে চাই, আমাকে মনে খুব বিশ্রী দেখা যায়। অনেকে হাসপাতাল আমার দিকে তাকাই থাকতো। পরে আমি আমার আব্বুকে অনেক রিকোয়েস্ট করে আমি একটা আয়না নিয়ে আসি, দেখি যে আমার এই সাইডটা মানে আমাকে এত ফুলে গেছে, আমাকে এখানে খুব বিশ্রী দেখা যাচ্ছে, মানে এরকম ঠোঁটগুলা ফুলে গেছে, চোখ তো মানে ফুলে একবারে বড় হয়ে গেছে, অনেক বিশ্রী। আর একটা মেডিসিন যখন দিছে তখন এই পাশগুলো যখন থেতলে গেছে ওগুলা চামড়াগুলা কালো কালো হয়ে আসছে। আর আমার আম্মুকে বলি এই পাশটাতে, বলি দেখো আম্মু আমার এই পাশটা কত সুন্দর, আমার মুখে একটা স্পট ছিল না, এগুলা কি আমার কখনো ভালো হবে, আমাকে এরকম দেখা যাবে, এমনি আমি সুন্দর না, তার উপরে কি হলো। পরে এরকম বলা পরে আম্মুকে অসুবিধা নাই, তোকে ভালো ডাক্তার দেখাই, আগের জন্য অনেক কিছু করে দিব, তো সুন্দর বানিয়ে দিব, তুই চিন্তা করিস না, এসব কিছুই থাকবো না। এরকম বলার পরে আমি অনেক কান্না করতাম। হাসপাতাল থেকে আমি চলে আসার পরে ওর নামে আমার আব্বু একটা মামলা দেয়। তখন তো আমার বয়স 18 বছর হয়নি। তো না হওয়ার পরে মানে এটা ছিল নারী ও শিশু অপহরণ বা কিছু নির্যাতন, হ্যাঁ এরকম একটা খুব হার্ড মামলা ওর নামে করে দেয়। তারপর ওকে ওখান থেকে চালান করে দেয়। বাড়িতে যখন আমাকে নিয়ে আসা হয়, এখন নিয়ে আসলে সবাই দেখতে আসে, আবার অনেকে বলে যে মন না থাকলে কি কখনো কি জোর করে নিতে পারে। এই জিনিসটা যখন আমার কানে আসে তখন আমার ভীষণ খারাপ লাগে। তখন আমি আম্মু বলি আম্মু এগুলা কি বলে, ওর সাথে যদি আমার সেরকম আন্তরিকতা থাকতো তাহলে তো আমাকে কামড় দেওয়া লাগে না। যে কাকি আপনাকে এই কাজটা করতে বাধ্য করলো সেই কাকি কি হলো? সেই কাকি ওখান থেকে খুব হতাশা, মানে হয়ে বাসায় ফিরা এখন ফোনে বলতেছে যে আমার ফোনে টাকা দাও, দুর্ঘটনা ঘটছে, তোমরা তাড়াতাড়ি সবাই থাকো, আমি সুযোগ পেলে এখান থেকে চলে আসবো। আমার কাকি আসলে বুঝতে পারে নাই যে ওকে কেউ বুঝবে, কারণ ওই যে একটা পিচ্ছি দেখছে আমার কাকিকে, ওটা সে জানতে পারেনি, ভাবছে সে টোটালি এড়াই যাবে, সে এর ভিতরে জড়িত না। তারপর আমার বাড়ির যে আত্মীয় স্বজনেরা আছে বলে যে তোর জন্য এরকম হইলো, আর তাও তুই কার ক্ষতিটা করলি, তোকে তো বাইচা আর এই দুনিয়াতে রাখবে না, এরকম। তার আমার আব্বু অনেক সম্মান, সমাজে সে একজন ভালো ব্যক্তি যাকে মানুষ খুব সম্মান করে। সবাই বলছে তুমি বাড়ি থেকে যাইতে পারবা না, হ্যাঁ এক ব্যবস্থা না হওয়ার আগ পর্যন্ত। বলে আচ্ছা ঠিক আছে, আমার ভয় লাগছে, আমি আপনাদের ঘরে ঘুমাবো, আমাকে একটু রাত্রে থাকতে দেন। হ্যাঁ এটা বললা ওরা ওদের ঘরে থাকতে দিছে, আর ওরা খুব পাহারা দিতেছে যে ও কোথায় না যেতে পারে। ও রাতে 3টার সময় ওদের দরজাটা খুলে পালাই চলে গেছে, আর আসে নাই। আপনার কাকি? হ্যাঁ। আপনার কাকা কিছু বললো না? শেষ পর্যন্ত আমার কাকিকে আমার কাকা ছেড়ে দিয়েছে, তার 2টা সন্তান ছিল। ও এই ঘটনার পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়? ওকে। ছেড়ে দেওয়ার পরে কাকি আবার যৌতুক মামলা দেয় কাকার নামে, এটা মানে ওদের চ্যাপ্টার, মানে পরে কিন্তু সব বুঝতে পেরেছি যে এটা নিয়ে আপনাদের মধ্যে একটা ওই কাকা কাকির মধ্যে একটা তুমুল ঝামেলা তৈরি হয় এবং বিচ্ছেদ হয়, তারপর আবার মিটমাট হয়ে যায়, যাই হোক একটা কিছু হয়েছে। হ্যাঁ তারপর আমার বাড়িতে আসলে এরকম সবাই যখন বলে আমার অনেক খারাপ লাগে, যেটা মানে সাধারণত গ্রামে হয়ে থাকে। একটা মেয়ের কখনো যদি একটু কোথাও মানে ফলস হয় তাহলে তো তারা একটা বলা বলি শুরু হয়ে যায়। তারপর যাক আমার আম্মু বললো মন খারাপ করার কিছু নাই, এখন হয়ে গেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলবেই।
এটাতে আমরা কিছু করতে পারবো না। যাই হোক, এরপর আমার না কেন যেন বাসায় ভালো লাগছে না, মানে আমি বসে থাকি, পড়ে থাকি, সারাক্ষণ কান্না করি, মানে খাওয়া দাওয়া করছি না, মানে পড়াশোনা এই ভাবছি যে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে কি। পর আমার এরকম মন খারাপ দেখে তো আমার আম্মু বলে তুই তো নানু বাড়ি থেকে ঘুরে আস। আমাকে আমার নানু বাড়িতে পাঠাই দেয়। পাঠাই দেওয়ার পরে আবার ওই যে কিছু মানে একটা বাচ্চা এসে বলে যে তোমাকে একটু ডাকছে। হ্যাঁ, তারপর কে ডাকছে, বলছে তোমার এক আত্মীয়। তা আমি ভাবছি ছোট মানুষ, বুঝতে পারেন আমাকে কে ডাকবে। যাওয়ার পরে দেখি যে ওর বোন আর ওর একটা ভাই। আমাকে বলি নুফু তোমাকে একটা কথা বলি, ও তো জেলে আছে, তাই ওর ক্ষোভটা বেড়ে গেছে। ও আসলে ও মানে নিজে ভাববে না যে আমার কি হবে, ও কিন্তু তোমার একটা কিছু করে বসবে। আর তোমার বাবা তো রাগের মাথায় করে ফেলছে। এখন তুমি তো সবকিছু বোঝো, তুমি একটা শিক্ষিত মেয়ে, তাহলে তুমি একটা কাজ করো। হ্যাঁ, তুমি উকিল সাহেবকে যদি মোটামুটি বলো তাহলে কেউই জানবে না, ও ছাড়া পেয়ে যাবে। তুমি আমাদের সাথে এসে একটু উকিলকে বলো। আর এর ভিতরে কেন যেন আমার মানে ওকে নিয়ে আমি শুধু ভাবতেছি যে ছেলেটা জেলে কেমন করে, কি করে, ওর ভালো লাগতেছে, এত কষ্ট পাচ্ছে, ছেলেটা এমন করলো কেন। মানে এইরকম আমার খুব মাথার ভিতর ভাবনা কাজ করে যে কেন ছেলেটা এরকম করলো, এখন জেলে অনেক কষ্ট পাচ্ছে, বাবা মা থাকছে। হ্যাঁ, আর এখন কেন যেন আমার খুব মায়া হচ্ছে ওদের জন্য। এই সময়টা আমি বলছি ঠিক আছে আপনারা দাঁড়ান, আমি বাসা থেকে আসি। বলছি তুমি কাউকে কিন্তু জানাবা না, তাহলে আসতে দিবে না। হ্যাঁ, তাই আমি ভাবছি যাক আমি আবার বিয়ে করব, পড়াশোনা করব, এরকম একটা সমস্যার মধ্যে আমার জড়াই থাকার দরকার নেই। যে আমার বলাতে যদি এটা সমাধান হয় তাহলে আমি বলে দিই। তো আমি ওদের সাথে কি করি, রাত্র 8টা বাজে আবার ভালো লাগছে না, আমার মানে মন টিকছে না, আমি কখন ওদের সাথে চলে যাব, এরকম একটা আমি অস্থির হয়ে পড়ছি। আমি চলে গেছি ওদের সাথে। মানে রাত্র আমি যে মানুষ কখনো বাসা থেকে মাগরিব বাজানোর পরেই বের হই না, আমি সেই মানুষ। আমি কি থেকে কিসের মধ্যে দিয়ে যেন আমি ওদের কাছে চলে যাই, ওরা আমাকে ওখান থেকে নিয়ে যাওয়ার পরে কোথায় উকিল, কোনো উকিল নাই। আমি যাওয়ার পরে আমার মোবাইল ফোনটা ওরা বন্ধ করে দিছে, বলছে তুমি কারোর সাথে যোগাযোগ করতে পারবা না, উকিল ঢাকায় আছে। আমাকে ওখান থেকে ঢাকায় নিয়ে আসে একজন হেডমাস্টার, ওর আপন মামা, ইমরান পাটোয়ারির আপন মামা। হ্যাঁ হ্যাঁ। আপনি তার আগে আমাকে একটু বলেন তো, আপনার মনের মধ্যে এরকম একটা চিন্তা কাজ করলো আপনি ছেলেটাকে ছাড়িয়ে নেবেন, এটা কি আপনার ফ্যামিলিতে আপনি শেয়ার করেছিলেন? না, কারোর শেয়ার করেন নাই? না না, আমি এটা কারোর সাথে শেয়ার করি নাই। তাহলে তো আপনাকে নিয়ে সন্দেহ করাটা খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক। হ্যাঁ, আমি সেটা এইটাই ছিল যে আমার আসলে ভুল। আচ্ছা ওকে ফাইন, লেটস ক্যারি অন। তারপর কি করলেন? স্কুলের হেডমাস্টার ওর আপন ছোট মামা ওনার বাসায় নিয়ে আসার পরে ওখানে আমাকে খুব যত্ন করছে। আমি যে চলে আসছি, কোথায় আমার ফ্যামিলির বাবা মা, কিছুর কথা আমার কোনো মনে নাই। ওখানে আমাকে খুব যত্ন করতেছে, মানে ওরা মামলাটা তুলে নেবে। হ্যাঁ, নেওয়ার পরে বেশ 4-5 দিন হয়ে যায়। এখন বাবা মার সাথে যোগাযোগ না করতে পেরে আমার খুব অস্থিরতা লাগছে। আর 4-5 দিন পরেই আমার এখন মানে পুরা কেন যেন আমার মেমোরিটা ক্লিয়ার হয়ে গেছে যে আমি এটা কি করলাম। 4-5 দিন আপনাকে কোথায় রেখেছে? ওর মামার বাসায়। আপনার ফ্যামিলি এটা জানে না আপনি কোথায় আছেন? না না। আপনার ফ্যামিলি কি জানে যে আপনি 4-5 দিন কোথায় আছেন? কোথাও কিছু বলেছেন? আমি কাউকে কিছু বললি নেই তো। ওই ওদের মাথা আমাকে খুব মাথায় হাত বুলানোর সাথে সাথে আমি মানে ওদের প্রতি কেমন যেন একটা মন হয়ে গেছে। আচ্ছা, ঠিক 3 দিন পর আমি বুঝতে পারি যে আমি কেন আসলাম। আপনার ফ্যামিলি কি আপনি জানিয়ে আসছিলেন আপনি কোথায় আসছেন? কিছু জানেন না? নানা বাড়িতে তো আমি আসছি এটা জানে, এখন আমার নানা বাড়ি থেকেও আমাকে পাচ্ছে না। ওকে, তারপর 3 দিন পর আমার পুরো মাথার মেমোরিটা খুলে যায় যে আসলে আমি এটা কি করলাম। তো এখন তো মানুষ বলবে যে ঠিক মেয়েটার ইচ্ছা ছিল, না হলে তো প্রথমবার মেয়েটাকে নেয়নি, কারণ দ্বিতীয়বার যেহেতু মেয়েটা চলে গেছে আমি তো এটা খুব অন্যায় করে ফেললাম, আমি তো আসলে এটা অনেক বড় ভুল করে ফেলছি। না না না, আমি বলছি দেখেন আমি আমার বাবা মার কাছে যাবো, বলছে না যাইতে পারবা না। এখন আমাকে ওরা খুব চোখে চোখে রাখে। এখন তো আমি তো কান্না করতেছি। এখন ওরা আমার এরকম হতাশা দেখা আমাকে করে কি চিটাগাং নিয়ে আসে। ওদের পার্সোনাল গাড়ি দিয়ে। হ্যাঁ, কিন্তু অন্যান্য গাড়িতে ওরা আমাকে নিয়ে যাতায়াত করে না। আমার মাথায় একটা কাজ করলো, যেহেতু আমি এখানে আসছি কেউ জানে না, ওরা যদি আমাকে, আমি একটা মামলার যেহেতু বাদী, সেক্ষেত্রে আমাকে ওরা যদি কিছু করে ফেলে তাহলে তো কোনো প্রমাণ নাই। ঠিক আছে, আমি ওদের সাথে ভাও দিয়ে আমাকে কোর্টে যেদিন নিবে সেদিন তো ওখানে আমার বাবা মা থাকবে, সেই দিন আমি যাবো আর বলবো। আমি বাবা মার এগেনিস্টে আমি কখনোই যাব না। আমি ওখানে ছিলাম, থাকার পরে আমি বলছি না এ বাবা আমার এখানে থাকা না, আমার বাবা মার জন্য আমার অনেক কষ্ট লাগছে অনেক, যেহেতু আমার সব কথা মনে পড়ে। আমি যখন অ্যাক্সিডেন্ট হই না তখন আমার আম্মু আমার জন্য অনেক কান্না করে। আমি সেদিন বুঝতে পারলাম যে ওই যে আমার মাথাটা কাজ করতো, আমার বাবা মা আমাকে একটু খুব কম ভালোবাসতো, কিন্তু আমি সেই দিনের অবস্থানটা দেখে আমার সেই থেকে যে আমার বাবা মার প্রতি ভালোবাসা, একটা শ্রদ্ধা, মানে এই জিনিসটা আমার এখন থেকে অনেক কাজ করে। পরে আমি বলছি না আমার মামার জন্য এত কান্না করছে, আমি তাদের মনে কখনো আঘাত দিতে পারবো না, আমি এসে ভুল করছি, আমি চলে যাবো।
থেকে কি করি, ওরা সবাই মার্কেটে যায়। ওই ছেলেটার মা, বোন, বাবা আমার সাথে ছিল। ওই বোন আর বাবা দেশের বাড়িতে চলে আসছে, আর মাটা আমার সাথে ছিল। ওনাকে বলি আপনি আগে একটু গোসল করে নেন, তারপর আমি গোসল করবো, আপনি আগে ঢুকেন। উনি বাথরুমে যখন গোসল করতে ঢুকে, এখান দিয়ে আমি এক কাপড়েই বের হয়ে আসি। ও এর ভিতরে আমি আমার বাবাকে ফোন করি, একদিন মাকে ফোন করি প্রথম, আম্মু আমি তো এরকম এরকম কোন জায়গা আমি তো চিনি না, এখন আম্মু তুমি আমার এসে নিয়ে যাও, আমি এখানে অনেক কষ্টে আছি, আমি তোমাদেরকে ছাড়া এখানে থাকতে পারতেছি না। আমার আম্মু কয় না, তুই আমার সম্মান নষ্ট করছিস, তোকে আমি কখনো আনবো না, হ্যাঁ তুই চলে যা। এখন আমি কই না থাক, আম্মু তোর আগের মাথা বলছে। আব্বুর ফোন করছে, আব্বু আম্মু এরকম কথা কয়, তোমরা যদি আমার না তোমাদের বিরুদ্ধে কখন আমি করবো না, আমি চলে আসা, তুই সম্মান নষ্ট হয়েছে। বাবা আমি বুঝি নাই, এখন তুমি আমি নিয়ে যাও। বল যদি কই আসোস, আমি তো ঠিকানা জানি না। আমার বাবা বলে চিটাগাং আসোস, আমি হ, আমাকে 2টা নাম্বার দেয়, বলে যে তুই এখান থেকে এসে এই নাম্বারে ফোন করলো, যেখানে আসোস ওরা তোকে নিয়ে আসবে। ঠিক আমি ওদের বাড়ি থেকে পালিয়ে যাই। পালিয়ে অনেক হাঁটতে হাঁটতে একটা বাড়িতে গিয়ে ওদেরকে সমস্যার কথা বলি, বলার পর ওরা আমার গার্ডিয়ান আমার বাবাকে ফোন করে। আমার বাবা বলছে হ্যাঁ ঠিক আছে, আমি আমার খুব কাছের এক আত্মীয় পাঠাচ্ছি। ওরা আমার এক মামা গিয়ে আমাকে ওখান থেকে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি ঢাকাতে আমার বোনের বাসায় আসি। তো আমার আব্বু তো আমাকে দেখে অবাক। তাহলে আব্বুকে বলি আব্বু আমি তো ভুল করছি, তোমরা আমার মাফ করে দিও, আমি বুঝি নাই, আমি যে কেন আমার মাথায় আমার একটু চিন্তা ছিল না, আমি এরকম ভুল তো করতে পারি না। আব্বু বলে তুই তো এখন ভুল করে বসছস, আমার তো সম্মান গেছে। এখন আমি বলছি বাবা আমি তোমার তো সম্মান ফিরে দিতে পারবো না, যেটা চলে গেছে, তবে আমি ভালো কিছু কখনো করতে পারবো। আমি সম্মানটা আমি আমার লাইফে আমি চাইবো যে আমি আবার অর্জন করতে, যাতে মানুষ আমাকে নিয়ে এরকম আমাকে ছোট করে না দেখে। তারপর আমরা বলে যে থাক তোর পড়াশোনা করার দরকার নেই, তোমার ফ্যামিলি থেকে আমার এক খালাতো বোন বলে যে আমার আব্বু মুখ একটা ছেলে আছে ভালো, ও সিঙ্গাপুর থাকে, বিদেশে থাকে, ওর ফোন নাম্বারটা নেন, নিয়ে আলাপ করেন, ছেলেটা আমাকে বলছে একটা মেয়ে দেখার জন্য, ওর জন্য সেই হবে। এটা বলার পর আমার আব্বু আম্মু ওকে ফোন করলো, আমার আব্বু আম্মু কথা বলার পর এক পর্যায়ে ছেলেটা আমাকে চাই। হ্যাঁ, তো আমার সাথে কথা বলে, আমার ফ্যামিলির সাথে কথা বলে এখন সবাই সিদ্ধান্ত করছে যে ওর সাথে আমার বিয়েটা হবে। তো ছেলেটা জানা আমি এসএসসি পাস করেছি। আচ্ছা, ওর সাথে আমার 2 বছর কথা হয়, 2 বছর শুধু ফোনে কথা হওয়ার এক পর্যায়ে ও বলে যে তোমাকে বিয়ে করব। আমার আব্বু আম্মুকে বলে যে মোবাইলে তো বিয়ে করা যায়, মোবাইলে আপনারা বিয়েটা সেরে ফেলেন। তো আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে। কিন্তু ছেলেটার সাথে আমি যখন কথা বলতাম, ফোনটা যদি ধরতে দেরি হতো, কিংবা আমি যদি আমার খাবারের টেবিলে আমার ফোনটা থাকে, আমার মামা কিংবা আমার চাচা কেউ যদি ফোনটা ধরে বলতো এই তোর ফোনটা অন্য লোক ধরছে কেন, তাহলে আমার আঙ্কেল ধরছে, কোন বাচ্চা তাই ধরছে, বলে যে তুই তো তোর চাচার সাথে প্রেম করো না। তো আমি এই বিষয়গুলো আমি খুব চিন্তা করতাম যে এগুলা কি বলে, আবার এরকম অনেক বলতো, এই মন্দ কথা বলে, এই আবার ভালো, এ আমাকে ছাড়া থাকতে পারে না, সব সময় ফোন করতো। তো আমি এই জিনিসগুলো নিয়ে আসলে ভাবছিলাম যে ছেলেটা এত খারাপ চিন্তা করতে পারে, এটা আমি ভাবতেই পারছি না। তখন আমি ওকে অ্যাভয়েড করতে থাকি যে না, ছেলেটা তো নোংরা কথা বলে, ছেলেটা ভালো না, দরকার নেই, আমি পড়াশোনাই করি। যখন আমি ওকে অ্যাভয়েড করতেছি তখন আমার আম্মুকে বলে বিয়েটা সেরে ফেলেন, তাহলে বুঝতে পারবে যে আমি ওর হাজবেন্ড। হ্যাঁ, ও আমাকে যথেষ্ট আমার সাথে ভালোই কথা বলবে, কিন্তু বিয়েটা যদি না হয় তাহলে ও কিন্তু আমার সাথে ভালো এরকম দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। বলে যে আমার বাবা মার দরকার নাই, আমি তো খাওয়াবো, আমি তো বেকার ছেলে না, আমি সিঙ্গাপুর ইনকাম করছি, ভালো পজিশন আমি কাজ করছি, আপনারা ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন। এরকম আর অনেকদিন কথা হয়েছে, যেমন 2 বছর 2.5 বছরের মতো কথা হয়েছে। সেক্ষেত্রে তো একটা বিশ্বাস, ছেলেটাকে ভালোই মনে হলো আমার বাবা মা। এখন ছেলেটার তো যে নোংরা কথাগুলো বলতে, এগুলো তো আমার সাথে বলতো। আমার আম্মুর বললাম আম্মু ছেলেটা যে নোংরা কথা বলে, এরকম করে, এগুলো আমার ভালো লাগে না, বিয়ে শাদী করার দরকার নেই, যা হয়েছে বাদ দিয়া দাও, আমি পড়াশোনা করি, আমি ভালো মতো চাকরি বাকরি করি, তারপরে আমি প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে হোক বা না হোক, হ্যাঁ আমার সেটা দরকার নাই, তারপর আমি চিন্তা করব। এটা বলার পর আমার আম্মু না, বিয়ে যদি না করোস তাহলে কিন্তু আমি ওষুধ খেয়ে মারা যাবো। এটা তুমি কি বললা, আমি যাকে বিয়ে করবো, যে আমার লাইফ পার্টনার হবে, তার প্রতি আমার ভালোবাসা নেই, তুমি যাকে এত ভালোবাসছো কেন? তুমি ভাবছো যে আমার একটা কলঙ্কের দাগ আমার গায়ে পড়ে গেছে, আমাকে কেউ বিয়ে করবে না, এখন আমার দ্বারা সমাজে কিছু হবে না, কোনো কাজে আসবে না, এরকম আমাকে কি এখন অপদার্থ ভাবতেছো? দেখো আমার সমস্যা হয়েছে, ভালো কথা, আমি এখন আবার পড়াশোনা করব, আমি সেই দিনগুলো ফিরে দিতে পারবো না, তবে আমি তোমাদেরকে আমার জায়গা থেকে, তোমরা যাতে আমার দৃষ্টি থেকে অনেক সম্মান পাও, আমি সেই জায়গাটা তোমাদেরকে আমি ফিরে দিতে পারবো, তুমি এই জিনিসটা বাদ দাও। আর আমার আম্মুকে বলতাম আম্মু আমি ছেলেটাকে চিনি না, জানি না কে, হ্যাঁ কিরকম, ছেলেটা আমাকে চিনে না, শুধু ফোনে কথা, ভালো হলেই কি হবে? তারপর আমি ছেলেটাকে বলি যে আমার লাইফে যে একটা অ্যাক্সিডেন্টের কথা, হ্যাঁ তুমি ভেবে দেখো
ভালোভাবে ভেবে দেখো, তোমাকে আমি সময় দিচ্ছি। বলছে শোনো, 2-3 বছর কথা বলেছি তো এতই তো বুদ্ধি শুদ্ধি হয় নাই, তুমি কতটা ভালো খারাপ আমি বুঝতে পারছি, অ্যাক্সিডেন্ট মানুষের জীবনে হয়, এরকম বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো তুমি ভাইবে তো বলছো তুমি বিয়ে করবে? বলছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। এরকম বিয়ে হয়, ওর সাথে আমার 5 লাখ টাকা কাবিনে, মানে ইমেলের মাধ্যমে আর কি। বিয়েটা হওয়ার পরে ও প্রায় 1 বছর পরে ও আসে এখানে আমার ঢাকাতে আসে। তখন ও আমাকে বিয়ের পরে বলছে যে তুমি পড়াশোনা করতে পারবা না। আমি বলছি কেন? তুমি তার আগে বলছো তো আমরা যতটুকু ইচ্ছা আমি ততটুকু পড়াশোনা করব, কিন্তু এখন আবার বলতেছো আমি পড়াশোনা করবো না, এটা তো তুমি ঠিক করো নাই। বলতে শোনো, মেয়ে লোকেরা পড়ালেখা করে কি করে, ও ছিল ওই ইন্টার পর্যন্ত পড়াশোনা করছে, ইন্টার পাস করে নেই। তারপরে বলে যে মেয়েরা পড়াশোনা করে কি করে, ছেলেদের সেবাই করতে হয়, রান্নাই করতে হয়, এর বাইরে কিছু করতে হয়। এদিকে ইমরান পাটোয়ারি তো জেলেই আছে। হ্যাঁ ও জেলে। আচ্ছা, এই ছেলেটা, যে ছেলেটা সিঙ্গাপুর থেকে আপনার সঙ্গে কথা বলছে, সেই ছেলেটার নাম কি ছিল? ওর নাম ছিল রাকিব। রাকিব, ওকে। বলে যে না আমি চাকরি করাবো না, চাকরি করায় বউদেরকে দিয়ে খারাপ লোকেরা, হ্যাঁ কোন ভালো লোকেরা চাকরি করে না। আমি বলি তাহলে এই যে সমাজে অনেক ভালো ব্যক্তিরা আছে তাদের বউদের স্থান এত উপরে কেন, তুমি কি বলো না বলে। এখন আমার না অনেক রাগ উঠে যায়। এখন আমার আম্মু বলে ঠিক আছে তুই পড়াশোনা ছেড়ে দে। আমি এখন মানে অটোমেটিক কলেজে জয়েন বন্ধ করে দিছি। আমি আম্মুকে বলি যে আম্মু আমার এভাবে একা বাসায় বসে বসে থাকতে, ও থাকে বিদেশ, হ্যাঁ সবসময় এভাবে হাত পা গুটে আমি বসে থাকার চাই, তো আমি পড়াশোনা করি, ও না হলে না জানুক আমি পড়ি, ও আসা পর্যন্ত পড়ি না, আমি ইন্টার পাশে সার্টিফিকেটটা মোটামুটি পাই। পরে আমার আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, আমি ওখান থেকে ইন্টার পরীক্ষাটা দিই। ও জানে না, হ্যাঁ ও জানে শুধু আমি মেট্রিক পাস করেছি, এর মাঝে আমি ইন্টার পাস করার পরে তো অনেক খুশি, এখন আমার বাবার চোখটা খুলে গেছে। এখন আমি আমার বাবা বলছে না আমার মেয়েটা যদি এসএসসি পাস করলো, যে মেয়েটার দ্বারা এত কিছু, আর মেয়েটা আগের থেকে অনেক পরিবর্তন আমাদের সাথে আচার ব্যবহারে সব দিকে মেয়েটা আমার যথেষ্ট ভালো হয়ে গেছে, এখন না আমার মেয়েটাকে আমি পড়াশোনায় করাবো। কিন্তু ওই যে মামলা, ওর নামে যে মামলাটা দেয়, ও অনেক মামলা দেয়, ও এর ভিতরে জামিনে বের হয়, এই মামলাটা প্রায় শেষ হতে 2 বছর 2.5 বছর লাগে, ওর চাপটা বাদ। এখন যে আমার বর্তমান যে লাইফটা নিয়ে আমি সেটাই বলছি। তো বিয়ে হওয়ার পরেও ঠিক 1 বছর পরে দেশে আসে, এর মাঝে ওর সাথে আমার ফোনে বেশ কথা হচ্ছে। তো ও আমার এখন হাজবেন্ড, ও পড়াশোনা আসলে আমার এটা চিন্তা ছিল যে যদি আসে তাহলে আমি ওকে বুঝিয়ে বলবো যে পড়াশোনাটা তার খারাপ কিছু না, আমি করছি, পাশাপাশি তুমি একটা জব করো, আমরা একসাথে থাকবো, এটা ভালো কিছু হবে। পরে ও 1 মাসের ছুটিতে আসে, আসার পর ও বাড়িতে থাকে প্রায় 10 দিন, থাকার পর ঢাকাতে আমার বাবা মা আসে, আবারও সামাজিকতা ভাবে সবাই মিলে বিয়েটা আবার হয়। ও আমার সাথে 20 দিন থাকে, আমরা একটা বাসা নিই 1 মাসের জন্য। তো ওখানে থাকার পরে ছোট হাড়ি পাতিল কিনা এই সংসার শুরু করা। তো ও যখন আসছে বাসায় এসে সর্বপ্রথম ওকে আমি দেখছি এই 3 বছর পর, যার সাথে ফোনে কথা। এখন আমাকে বলে যে আপনারা বিয়েটা কিভাবে করলেন? বিয়েটা কি আপনাদের সিঙ্গাপুরে থাকা অবস্থায় বিয়ে হলো? হ্যাঁ তখন ফোন, হ্যাঁ ফোনে কিভাবে হলো আমি একটু শুনতে চাই। মানে ইমেলের মাধ্যমে, এখান থেকে আমার কাবিন নামাটা আমি সই করেছি, আর এখান থেকে ইমেল করছে, ওখান থেকে সে কাগজটা আবার সই করে ও আবার সেখান থেকে ইমেল করে দিয়েছে। আর কবুল বলেছেন ফোনে। না এটা হচ্ছে, কিন্তু এটা আমরা নাটকে দেখেছিলাম আজ থেকে 5, 7, 10 বছর বা 15 বছর আগে, এটা এখন অহরহই হচ্ছে। ওপাশ থেকে দেখা গেল কবুল বলার জায়গায় কোন ছেলের জায়গায় কোন ছেলে বলে দিয়েছে। এটা সিনেমাতে দেখেছিলাম আমি, আমার মনে আছে খুব ছোটবেলায়, ক্লাস 7 না 8 পড়ি বোধহয়, টেলিফোনের যুগে। তারপরে কিন্তু ও যখন আবার আসে তখন আবার কিন্তু বিয়ের কতদিন পরে আসলো? বিয়ের প্রায় 1.5 বছর পর আসে। 1.5 বছর। তার আগে কি আপনি ছেলেটাকে দেখেছিলেন ছবিতে? কখনোই দেখি নাই। ছেলেটাকে না দেখে আপনি কবুল বলেছেন? ছবি দেখেছি। ছবি দেখেছেন? আচ্ছা, ছবি দেখাও কিন্তু ওকে আমার ভালো ততটা লাগে না, শর্ট দেখেছি। আমি বলছি ছবিতে শর্ট মনে হচ্ছিল? হ্যাঁ শর্ট মনে হচ্ছে। ছবির সাইজ শর্ট ছিল নাকি ছবির লোকটা শর্ট ছিল? কোনটা? লোকটাই শর্ট ছিল। আপনি বুঝলেন কি ছবিতে বোঝা যায় শর্ট? হ্যাঁ বোঝা যায়। তো আমি বলি যে তোমার ছবি শর্ট দেখা যাইতেছে কেন, বলে যে এটা ক্যামেরার কারণে হয়েছে। হ্যাঁ কিন্তু আমি ওটাই ধরে নিয়েছি, পরে আসছে কি দেখি যে সেই শর্টই। আমি গো পরে আইসা আমি বলছি এখন আমি বসে রয়েছি, ওর আমি একসাথে, আমার আম্মুরা নাস্তা টাস্তা করতেছে, মানে আমাদের পাশে একটা রুম দিল, বসে এখন আমাকে জিজ্ঞাসা করতেছে এই তুমি কথা বলো না কেন? আমি বলি কি বলবো, এখন বলে যে আমাকে তোমার ভালো লাগছে। আমি একটা চিন্তা করলাম বিয়ে তো হয়েই গেছে, ও তো আমার হাজবেন্ড, তো এখন ভালো না লাগলে বললে তো এটা দুঃখ পাবে, এটা আমার বলা দরকার কি, কিন্তু ওকে আমার অতটা ভালো লাগে নাই। তো আমি বলি যে হ্যাঁ পছন্দ হয়েছে। তো বলে তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে, তবে সব থেকে একটা জিনিস ভালো লাগে কি তোমার চোখগুলা দেখতে ভালো লাগে। হ্যাঁ এটাই হবে, যে চোখটা দিয়ে আমাকে দেখবো ওটা যদি সুন্দর হয় আর কিছু সুন্দর হওয়া দরকার নেই। আমার একটা বিশ্বাস ছিল এত বছর কথা বলার মাঝে তুমি মেয়েটা কিরকম হবে, আমি ঠিক যেরকম কল্পনা করেছি তুমি ঠিক সেরকমই। এরকম বলার পর বলছে দেখো কিন্তু এখনো সময় আছে, তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলেও কিন্তু বলতে পারো, চলে যাব। আমি বলছি না কেন, আপনার সাথে আমার তো বিয়ে হয়েছে, তাহলে আপনি কেন পছন্দ হবে না? এরপর যাই
থাকা হলো, ও এখন বলে যে তুমি আমার কোলে এসে বসো। বিয়ের পরে? ওকে হ্যাঁ। ওকে, এভরিথিং ইজ সেফ। ওকে, মানে কোলে এসে বসো মানে কি? আপনাকে সে বাচ্চা ট্রিট করেছে বা কোনো কিছু? মানে আমি একটু দূরে বসা তো, মানে ওখানে শুধু ওই ঘরটার ভিতরে আমি আর ও। হ্যাঁ, ওকে এখন ওকে, আমি তো- দ্যাটস ফাইন, উই আর জাস্ট কিডিং। আমরা জানতে চাচ্ছি না ঘরের ভিতরে কি হয়েছে। ওকে ওকে, হ্যাঁ বলছিলেন, তারপর? তুমি আমার কাছাকাছি এসে বসো, তা আমি ওর পাশে এসে বসছি। বসার পরে এখন বলে যে তোমার না মন খারাপ, আমাকে কি তোমার ভালো লাগে নাই? আমি বলছি না, ভালো লাগছে। তাহলে ভালো যদি লাগে তাহলে একটা কিস করো, তাহলে এটা বুঝতে পারবো যে আমাকে তোমার ভালো লাগছে। ওকে ওকে, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই। স্বামী স্ত্রী সম্পর্ক আপনাদের দেখা হয়েছে 1 থেকে 1.5 বছর পরে, এবং নিশ্চয়ই সেখানে খুব স্বাভাবিকভাবেই যে এই রোম্যান্সের ব্যাপারগুলো আসবে, আমরা এটা বুঝে নিতে চাই। আমরা বরং সামনের দিকে এগোতে চাই যে ঘটনা আসলে কোন দিকে গেছে, কিন্তু সেটা ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। আমরা যে জীবনের গল্পে ছিলাম, সেই জীবনের গল্পের মোড় এখন ঘুরে অন্য একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এবং সেটা শেষ পর্যন্ত কোথায় দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু দেখানোর বিষয়। আজকে এখানে নুপু এসে তার জীবনের গল্প বলছেন, এবং নুপুর জীবনের গল্প নিশ্চয়ই আমাদেরকে শেষে গিয়ে বরাবরের মতোই যেটা হয় হ্যালো 8920-তে কিছু না কিছু শেখায়, সেই জায়গাটিতে কিছু না কিছু অবশ্যই শেখাবে। আর নুপুকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু hello 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি নুপুকে নিয়ে। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। আর অবশ্যই নুপুর জীবনের গল্পে আমরা ফিরছি। নুপুর মতো যদি আপনি আপনার জীবনের গল্প এখানে এসে বলতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আমাদেরকে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু, মূল বিষয়টুকু বলবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আরো একবার বলছি 91156668। এছাড়া আপনি ফোন করতে পারেন আমাদের নতুন নম্বরেও 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এই দুটো ফোন নাম্বার কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা বছর একেবারেই খোলা থাকে। আপনি একবার না পেলে আরেকবার চেষ্টা করবেন, এবং এখানে ফোন করার পরে ফোনে যে কথাগুলো আপনি শুনবেন, রেকর্ড ভয়েস, সেটা শোনার পরে ঠিক যেভাবে আপনাকে বলা হয়েছে সেভাবেই আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। অনেকে আছেন 6 মাস বছর ধরে চেষ্টা করছেন, তাদের প্রতি আমরা বলতে চাই বিনীতভাবে, দেখুন আপনার জীবনের গল্প, এটা আপনারই জীবনের গল্প, এবং এটা যেহেতু 6 মাস 1 বছর পরে আপনার জীবন থেকে ডিলিট হয়ে যায়নি, কিংবা ওখান থেকে আপনি অনুভূতি একেবারেই শূন্য হয়ে যাননি, সুতরাং আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারবেন। আবার চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন, কারণ আমরা বিলিভ করি আপনার জীবনের গল্প তো আপনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। যারা আপনার মতো বিদগ্ধ না হতে চান, যারা আপনার মতো গুণী হতে চান, কিংবা আপনার মতো সাফল্যের শিখরে পৌঁছাতে চান, তাদের জন্য আপনার জীবনের গল্পটা জানা আমাদের খুব প্রয়োজন। আপনি ফোন করে বলুন সারাংশটুকু, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আপনি ফেসবুকেও এসে আপনি আমাদেরকে কিন্তু ইনবক্সে আপনার জীবনের গল্পের সারাংশটুকু লিখে পাঠাতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলে আপনি সঙ্গে সঙ্গে আমাদের পেজের মেম্বার হয়ে যাবেন। আর পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফেসবুকে অসংখ্য হ্যালো 8920 ফেক পেজ আছে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে হ্যালো 8920 নামে হ্যালো 8920 কোনো পেজ নেই। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এবং এটা একটা মজার হিস্ট্রি আছে। আমি আসলে হ্যালো 8920 ফ্যান পেজটা খুব ইন্টেনশনালি করিনি। আরজে কিবরিয়া নামে আমার ব্যক্তিগত একটা ফ্যান পেজ ছিল, সেখানে আমি এক্সপেরিমেন্টালি আমি চেষ্টা করছিলাম যে আসলে হ্যালো 8920 যারা শ্রোতা আছেন তারা কি পরিমাণ ফেসবুকে সাড়া দেন সেটা দেখার জন্য, এবং তারপর সেটা তো এখন আমরা বলতে পারি ইনশাআল্লাহ প্রায় 10 লাখ মেম্বারের কাছাকাছি, আমরা 10 লাখ হ্যালো 8920 পরিবারের সদস্য, এবং এই 10 লাখের মধ্যে প্রত্যেকেই রেডিও শুনে এখানে ইন করেছেন, যারা প্রত্যেকে হ্যালো 8920। এটা আসলে এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট ছিল, এবং এটাই আসলে এখন হ্যালো 8920 ফ্যান পেজ হয়ে গেছে, যেটা আমার ব্যক্তিগত ফ্যান পেজ নেই। আর এই পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আপনি ওখানে গেলেই লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওখানে গিয়ে মেম্বার হয়ে যাবেন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. This track was downloaded from FusionBD.com. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. হ্যাঁ, ফিরছিলাম। যেটা আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ড হয়ে গেল এবং সে বাড়িতে আসলো, প্রচন্ড রোমান্টিক একটা মোমেন্টে রয়েছেন আপনারা, তারপর?
তারপর মানে এরকম মানে সম্পর্কটা ভালোই কাটে। আমি রান্না করছি, ও বাজার করছে, খাচ্ছে, মানে এত বছর যে 4 বছর পর যার সাথে 4 বছর ফোনে কথা বললাম, হ্যাঁ, এ পর্যায়ে এখন ও আমার কাছে আসছে, কিংবা এই যে একটা ছোট একটা সংসার শুরু করছি, মানে এটা অন্যরকম লাগছে আমার কাছে। যে ছোট পাতিলে রান্না করছে, ও বাজার করছে, আমাকে সাথে নিয়ে যাচ্ছে। আবার আমি কিন্তু ঘুম থেকে উঠতে আপনারা অনেক, কি নতুন বাসা নিলেন নাকি আপনার বাসাতেই? আমার বোনের বাসার পাশে একটা চাপলেট আচ্ছা, একটা আচ্ছা, রুম। আচ্ছা, এটা কোথায় এটা? এটা ছিল মিরপুর একে। মিরপুর আগে, মানে ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতেই। আচ্ছা, ওকে। তারপর ও করে কি, ও তো বিদেশ তো নিজে একা একা রান্না করে খেতে পারতো, ওর রান্নার অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল। আচ্ছা। আমার যখন ঘুম থেকে উঠতে অনেক লেট হতো, ও দেখি যে সকালবেলা উঠে রান্না করে, মানে ওকে, হ্যাঁ, এরকম খুব ভালো লাগতো। ঠিক 3-4 দিনের মাথায় আমি দরজাটা না এমনি দুষ্টামি করে, হ্যাঁ, দরজাটা আমি নক করে, পাশের রুমে কিন্তু একটা ভাইয়া আপু, ওনার একটা ছেলে ছিল আর কি, ওনাদের ওখানে কিন্তু আমরা ভাড়া গিয়েছিলাম, বলছি যে 2 মাস থাকবো। তারপর ও কি করছে, আমি দরজাটা না নক করে দিয়া, আমি বলছি আমার কাজ আছে, তো আমি রান্নাঘরের কাজ করছি, তুমি ঘুমাও। আমি দরজাটা নক করে দিয়া সামনে দাঁড়ায় আছি, দরজাটা নক করতেছে, বলতেছি এই যে বাই বাই, আপনি থাকেন, এটা বলে আমি দরজাটা সামনে দিয়ে চিটকানিটা লাগিয়ে দিছি। লাগানোর পরে এখন কি মানে 1 মিনিটের মাথায় না 2-3 মিনিট হবে, এখন দরজাটা শুধু বাড়ি দিচ্ছে, বল যাই নুপু দরজা খোলো খোলো। মানে আমি একটু মজা করতেছিলাম, হ্যাঁ, তো আমি দরজাটা খুলে আমি বলি কি ব্যাপার, ভয় পাইছো? হ্যাঁ, বলে যে মানে ওর মানে চোখগুলা লাল হয়ে গেছে। আচ্ছা, আমার হাতটা ধরে ভিতরে টান দিয়ে আমাকে বলে যে কি করছিলি এখন তুই, কইরা কি করছিলি? তা আমি কই কি করছি, তোমার ভয় দেখাইছি? বল যে আমার ভয় দেখাইছো না কি করছো? এখন পাশের রুমে গেল, যায়া দেখে যে ভাইয়া ওনার ছেলেরে নিয়ে কম্পিউটারের সামনে বসে আছে, কিন্তু আপু নেই। এখন ওর একটা চিন্তা হলো, আর 3 মিনিটের মধ্যে একটা মানুষ কখনো একটা খারাপ কাজে কখনো জড়াইতে পারে না। ভাইয়া মানে আপনার দুলাভাই না, ওদের যেখানে ভাড়া থাকতাম ওই পাশের রুমের ভাইয়াটা আর কি। আচ্ছা আচ্ছা। আর ওই বাসা আমি আগে থেকে থাকতাম না, ও যেদিন আসছে সেদিনে 5টা ওখানে উঠেছি, কিন্তু ও আসার আগে কিন্তু আমাকে বলছে যে যা যা লাগবে, হ্যাঁ, আমাদের থাকার জন্য তুমি খাটটাট সবকিছু কিনে সুন্দর করে গোছ করে সুন্দর করে রাখবা বাসাটা। তো আমিও ঠিক তার আগে আমার আফুকে দুলাভাইকে নিয়ে খাট কিনলাম, যা যা কিনার র্যাক ট্যাক সবকিছু কিনে ঘরটা সুন্দর একটা পরিবেশ, মানে এরকম একটা সিস্টেম তৈরি করে ছিলাম। এখন বলে যে তুমি কি করছো? আমি তো কিছু করি নাই, আমি তো তোমার ভয় দেখাইছিলাম, তুমি ভয় পাইছো? ঠাস করে আমার 2 গালে 2টা থাপ্পড় দিয়ে বললে তুই কি করছো? আমি দরজার ফাঁক দিয়া সব দেখছি। বাবা আমি তুমি কি দেখছো দরজার ফাঁক দিয়া? দেখি দরজার ফাঁক দিয়ে কি দেখা যায়, কিছুই কিন্তু দরজার ফাঁক দিয়ে দেখা যায় না। এখন বলে যে আমি দেখছি ওই পাশের রুমের ভাইয়াটার নাম ছিল সাইম, বলে যে তুমি সাইম ভাইয়ের সাথে, সাইম ভাই তোমার করে নাই? ওহো, এখন আমি তো আশ্চর্য, আমি তুমি পাগল হয়ে গেছো, এখানে আমি নতুন, তোমার সাথে এখানে 5টা আসলাম, আর একটা লোককে আমি চিনি না জানি না, সে তুমি কি বলতেছো? আর না, ও আমাকে ঠাস ঠাস করে 4-5টা থাপ্পড় দিয়ে বসছে। থাপ্পড় দেওয়ার পরে এখন আমি কান্না করতেছি, এখন বসে আছি। এখন রাগের মাথা আমার আম্মুকে ফোন দিয়েছি, আমি আম্মু বিয়ে তো আমি করতে চাই নেই, বিয়েটা তো তুমিই দিলা, সেটা মানে আমার জন্য খুব মঙ্গল হয়েছে, হ্যাঁ সেটা খুব মঙ্গল হয়েছে। আর আমি জানতাম, আমি এটাই মানে আমার মানে আমি বিষয়টা এটাই বুঝতে পারছি যে আমি আসলে ওর মাধ্যমে সুখী হব না, যেহেতু আমি ওর সাথে কথা বলবো, আমি কিছুটা বুঝতে পারছি যে ছেলেটা কোন ধরনের, মানে ওর সব সময় মাইন্ড মানে এতটা নোংরা থাকে, এটা একটা কখনো কোনো একটা মানে বাজে মানুষেরও কখনো হয় না। তো বলে যে কি হয়েছে, আমি কি হয়েছে, যাই হোক সামান্য একটা ব্যাপার নিয়ে আমার গায়ে হাত তুলছে, তাও আবার 4 দিনের মাথায়। হ্যাঁ, মানে বাড়িতে 5 দেখার 4 দিনের মাথায়। আমি তো তোমাকে তখনই বলছি যে তুমি এর সাথে আমাকে বিয়ে দিচ্ছ, তুমি জীবনে ভালো কিছু জানতে পারবা, তবে একটা মানুষকে যে সহজে একটা ছেলের মতো বিশ্বাস করাটা যে তোমার জন্য কতটা খারাপ ছিল। আমার যেখানে আমার আপনি এই ধরনের কথা বলছিলেন, তারপর হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলার পরে আমি কি করি, পাশে তোমার বোনা বসে, আমি রাগ করে ওখান থেকে চলে আসি। তো ওর পরনে শর্ট প্যান্ট ছিল, ওটা পরে পরেই ও চলে আসছে, ভাবছে যে আমি আসলে কিছু করি না কিনা। আমি আমার বোনের বাসায় এসে বসে আছি, এখন আমাকে ওখানে হাত ধরে আমাকে বলে যে বাসায় চলো। তা আমার বিষয়টা হচ্ছে একটা নতুন সম্পর্ক, এটা আমার বোনকে বলা ঠিক হবে না। আম্মুর উপর তো আগে বলেছি যাতে আমি ওকে বিয়ে করবো না, তারপর আমাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ও আমাকে ওখান থেকে নিয়ে আসে। নিয়ে আসার পরে সারাদিন তোর আগে অভিমানে ছিলাম, রান্না করছি, খাইছি, আমি খাবো না কেন, তার জন্য আবারও থাপ্পড় দেয়। মানে খাবি না কেন, মানে এখন তুই ঘরে বলে, মানে এত নোংরা ভাষা বলে, খাবি না কেন, আবার থাপ্পড় দেয়। তো আমি থাপ্পড়ের ভয়ে আমি খাওয়া শুরু করি, খাইতেছি আর কান্না করতেছি, খাইতেছি আর কান্না করতেছি, এরকম করে। এখন রাতে আর আমি বলছি যে তুমি উপরে ঘুমাবো, আমি নিচে ঘুমাবো। হ্যাঁ, এখন কি করছে, আমি যখন নিচে শুয়ে পড়ছি না, ও উপর থেকে এসে নিচে শুয়ে পড়ছে, বলে তো আমার ভুল হয়ে গেছে, আসলে আমার ঠিক হয় নাই, হ্যাঁ আমার রাগের মাথায় করছে, তো তুমি কিছু মনে করো না।
এরকম বলার পর একটা মানুষ ভুল স্বীকার করার পর তো সেখানে কিছু থাকতে পারে না। তারপর আবার আমরা থাকি একসাথে প্রায় 4-5 দিন। তো থাকার পরে ওখানে বাসায় একটা সমস্যা হয়, ঠিক আছে। ওই বাসার সমস্যা, বাসার যারা ওনারা ওই যে ল্যাপটপ কিছু জিনিসপত্র ছিল এগুলা রেখে আমার বোনের বাসায় গেছে, এগুলো চুরি করে নিয়ে যায়। জিজ্ঞাসা করলে অস্বীকার হয়। তারপর ওখান থেকে আমরা চলে আসি, বাসাটা ছেড়ে দিয়ে জিনিসপত্র নিয়ে চলে আসার পরে আমার আম্মু আব্বু বললো তোমরা দেশে আসো। আম্মু কিন্তু বিয়েটা এখানে ফড়িয়ে দিয়ে চলে গেছে, আমার বাবা কিন্তু আসে নাই। আর তাৎক্ষণিক আমার বাবাও এটাতে ততটা মানে মত ছিল না। আর যখন ওর সাথে আমার বিয়ে হয় আমার আম্মু আব্বু পরিচয় না দিয়ে ওদের বাড়িতে গিয়ে দেখে আসে, মানে জেনে আসে যে ছেলেটা কিরকম। তোরা নিউজটা ভালোই পাইছে। আমরা তখন আমি ও দেশে যাই, আমার আন্টি সহকারে। আমার আন্টি ঢাকাতে যখন বিয়ের সময় ছিল, আমার বনবাসী ছিল। দেশে যাওয়ার পরে বেশ ভালো সময় কাটাচ্ছে, থাকছি। দেশে প্রায় 10 দিনের মতো ছিলাম। আমি বলছি আমাকে তোমাদের বাড়িতে নিবা না? বল যে পরে নিবো, আব্বা আম্মা তো এখন জানে না। হ্যাঁ, তারপরে তুমি এতদিন বিদেশ থেকে আইসা কোথায় থাকছো এই জিনিসটা কি তারা জানে না? বলে যে না জানে না, আমার দাদু জানে। যাই হোক পরে নিবনি তোমাকে, এটা বললো। আমি কাছে ঠিক আছে, আমি জানি তো আমাকে ভালোবাসে, আর আমার জন্য খরচ টরচ সবই পাঠাইতো। আর ওই খরচটা কিন্তু আমার বাবা মার ফ্যামিলিতে থাকতাম আমি খরচ করতাম না, ওটা আমি জমাই রাখতাম। পরে ওর ফ্লাইট চলে আসে, তো আমি বলছি যে তুমি দেখো সময় করতে পারো কিনা, আর 1 মাসের ছুটি কাটো। বলে যে না, ওখান থেকে 1 মাসের ছুটি দেয়, এর বাইরে কিছু করতে পারবো না। সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরে বেসিক্যালি সে কি করতো ওই সময়টা আপনি কি জানতেন? সে থাই কাজ করে, আর তার কাজের ইয়েটা থাই মানে যেমন অ্যালুমিনিয়ামের কোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যায় আমাদের বাড়ি থেকে। তো ওকে মানে ও যে চলে যাবে ওদের মানে লঞ্চে, ও যতক্ষণ পর্যন্ত উঠবে, তো আমি আর আমার আম্মু ওকে আগে দিতে গেছি। তারপর সেদিন তো অনেক খারাপ লাগে যে এতদিন একসাথে যেহেতু ছিলাম, এখন চলে যাচ্ছে, তাও তো 1-2 দিনের জন্য না, তাও আবার সে 2 বছর পর আসবে। এখন ভীষণ কান্না হচ্ছিল, আমি কান্না করছি, কিন্তু ওর তো কান্না ভাব, কিন্তু কান্না করতে পারতেছে না। হ্যাঁ, আমার চোখ দেখে যখন আব্বু আম্মু তো বাসায় যে স্বামী যাচ্ছে কান্না করছে, এটা একটা অন্যরকম বিষয় না। আমি কিন্তু খুব লাজুক ছিলাম। পরে আমার ও দেখে যে আমার চোখ ভরে অনেক পানি আসতেছে, হ্যাঁ, ও আস্তে সরে যায়, ও দূরে চলে যায়, মানে আসে না। আর আমার কথা চলে যাবে, ওকে না আমার কাছ থেকে আলাদা আলাদা, মানে ওর অনেক কষ্ট হচ্ছে যে চলে যাওয়াটা, মানে ও এটা মানতে পারে নাই, ওর কাছে অনেক খারাপ লাগছে। পরে যাক আমি আমার আম্মু সহকারে চলে আসি, ও লঞ্চ অপেক্ষা করে ওখানে। তারপরে আমাকে যাওয়ার সময়ও কিছু টাকা দেয়, বলছে এটা তুমি হাত খরচা রাখো। এই তারপর ও বলতেছে খারাপ লাগার কিছু নাই, আমি আর বেশি দিন বিদেশ করব না, 2 বছর পরে আমি চলে আসবো। আর আমি 1 বছর পর আবার 1 মাসের ছুটিতে আসবো। মানে আমাকে অনেক, মানে এই কয়দিনে অনেক ভালোবাসতো, ঠিক আছে, বুঝতে পারতাম। কিন্তু চলে যায়, হ্যাঁ, চলে যাওয়ার পর হ্যাঁ ও চলে যায়। তারপরে বেশ ভালো ফোনে যোগাযোগ হচ্ছে, 2-3 মাস পর্যন্ত ভালোই যোগাযোগ হয়। তারপর থেকে ওকে আমি ফোন করলে অতটা, ওই যে আমি যে পড়াশোনা করছি এই বিষয়টা তো জানতো না। ও যখন আসে তখন আমার অনার্সে ভর্তি শুরু হবে। কেন ও জানতো না যে আপনি পড়াশোনা করেন? না, ও পড়াশোনা টোটালি না করে দিয়েছে। ও বলছে তুমি যদি পড়ো তাহলে আমি তোমার সাথে সংসার করব না। এই জন্য আমি দাঁড়ান, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ও কি জানতো যে আপনি পড়াশোনা? ও জানতো আমি পড়াশোনা মেট্রিক পাস করে ছেড়ে দিয়েছি, আমি বাসায় বসে আছি। কিন্তু এর মাঝে মাঝে আমি ও কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে? ও মেট্রিক পাস করেছে, শুধু মেট্রিক পাস করেছে। তার মানে আপনি এদিকে গোপনে গোপনে নিজে পড়াশোনা করেছেন, যেটা যদি জানতো আপনার স্বামী তাহলে আপনাকে ডিভোর্স দিয়ে দিবে, এরকম কথাবার্তা বলেছে। এটা আপনার পরিবার তার কাছ থেকে গোপন রেখে পড়াশোনা চালিয়েছে। ওকে, তারপর কি হচ্ছে, এখন ও আর আমার প্রতি, যখন আমার পরীক্ষা আমি পড়াশোনা করতেছি কিংবা ভর্তি হব এরকম, ও আমাকে ফোন করলে একটু, আমাকে ফোনে পাইতো না সবসময়, আর অল টাইম ফোন করতো। আমি বলি তুমি কাজ করো কখন, সারাদিন যে ফোন করো। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আমি তো একটু পড়ার জন্য তো আমার একটু সময় ব্যয় করতে হবে, এভাবে তো সারাদিন ফোন কানের কাছে রেখে তো আমার হবে না। এখন এরকম আমাকে 2-4 দিন ফোনে পাই নাই, না পাওয়ার পরে আমাকে অনেক ধরনের বকতো। তারপর আমি এখন পড়াশোনার প্রতি খুব অমনোযোগী হয়ে যাই, ওকে যথেষ্ট সময় দিই। এই বেশ 4-5 মাস ধরে ও এখন আমাকে বলতেছে, আমি ওকে ফোন দিলে আমার ফোন কাইটা দেয়, ফোন ধরে না। তা আমি বলছি অনেকদিন ফোন করে না। এবার আমি ভাবতেছি যে ওতে এতদিন ফোন করে না থাকার মতো মানুষ না, যে মিনিটে মিনিটে ফোন করে, ও কেন ফোন করছে না? আমি যত ফোন দিচ্ছি ধরছে না। পরে আমি SMS পাঠাইলাম যে কেন ফোন ধরছো না, কি হয়েছে, ফোন ব্যাক করো। পরে ও ফোন ব্যাক করে, বলে যে আমার ভালো লাগে না। তা আমি কেন তোমার ভালো লাগবে না কেন, আমি কি তোমার সাথে কোনো খারাপ ভুল করেছি? না, তুমি কোনো ভুল করো নাই, তাহলে কি হয়েছে, আমার ভালো লাগে না। আপনার স্বামী আপনাকে পড়াশোনার ব্যাপারে না করেছিল কেন? মানে না করেছে ওদের ফ্যামিলিতে, মানে মেট্রিক পাসের পরে কেউ আর পড়ালেখা করে নাই, তো এজন্য ও চাচ্ছে যে একটা, আমি যদি আমার বউ যদি আমার থেকে আরো শিক্ষিত হয় তাহলে দেখা গেছে সেই মানে গ্রামের যেটা আর কি মানুষ বলছে, এটা শুধু গ্রামে না, এটা শহরেও আছে, সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে ওই জিনিসটা আছে। হ্যাঁ, হ্যাঁ, তখন আমার বউ দেখা গেছে আমাকে মানবে না,
এটা চিন্তা করে সে আপনাকে পড়াশোনা বন্ধ করে পড়াশোনা দিতে বন্ধ। বলেছে। তো আমি এই কথাটার উত্তর আমি তাকে বলছি, আমি যদি পড়াশোনা করে ভালো মানে একটা চাকরি করি, আমি যদি প্রতিষ্ঠিত হই, সেটা তো তোমার জন্যই সুনাম যে আমার বউ এরকম, তুমি তো গর্ব করতে পারবে। ওকে আমি কোনোভাবে বুঝাইতে পারিনি। ও বলে যে মেয়েরা কখনো পড়াশোনা করতে নেই, মেয়েরা কিচ্ছু করতে পারে না, মেয়েদের দ্বারা কখনো সমাজে কোনো কাজে আসে না মেয়েরা। উনি এভাবে চিন্তা পোষণ করতো। হ্যাঁ। ঠিক আছে, তারপর ও কি করলো, ভালো লাগে না ফোন করতে? হ্যাঁ ফোন করতে ভালো লাগে না। তা আমি কেন বলো না, এরকম আমাকে আজকে 5-6 মাস পর্যন্ত আমাকে অ্যাভয়েড করতেছে, কোনোভাবে পাত্তা দিচ্ছে না। এই যে আমি বেশ মাসখানিক আগে আমি ফোন করছি, আমি কি ব্যাপার, কি তুমি এমন করো, তোমার কথা সবার কাছে প্রশংসা করলাম, এত ভালো আমার এই সুখের, আমি এত সুন্দর স্বপ্ন দেখলাম, তুমি এখন কি বলতেছো, তুমি আমার সাথে দুষ্টামি করতেছো? এখন দুষ্টামি তো একটা মানুষ 5-7 মাস করে না। এখন আমি এটা সিরিয়াসলি মানে ভাইবা নিছি যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এখন ওই যে সাবেক যে কথাটা, যে তুমি 15 দিন বাহিরে যাচ্ছিলা, তাহলে কি তুমি ভালো মেয়ে? মানে ওই পেছনের কথা সে জেনেছে। হ্যাঁ। এই ইমরান পাটোয়ারির। হ্যাঁ, বিয়ে করার আগেই তাকে সব জানানো হয়েছে। মানে পুরো বিষয়টাই আপনি তাকে জানিয়েছিলেন? হ্যাঁ। ওকে, জানার পরে সে রাজি ছিল? হ্যাঁ রাজি ছিল। ওকে। এখন সে আমাকে বলতেছে যে তুমি কি ভালো ছিল? আমি কি এই কথাগুলো তুমি আজকে বলতেছো কেন? এত ভালো সম্পর্কের মাঝে, হ্যাঁ কিভাবে একটা সংসার করবে, কিভাবে আমাদের লাইফটা হবে, সবকিছু একটা ভালো সিচুয়েশনে আসছে, এখন তুমি যদি এরকম করো তাহলে তো হলো না। এখন মোটেও আমাকে কোনোভাবেই গ্রহণ করতেছে না। এখন আমাকে যে আমি এই পরশুদিনও ফোন করছি, বলে যে তুই আমার চিন্তা বাদ দে, হ্যাঁ আমি একটা মালাই মেয়েকে বিয়ে করে নিয়েছি সিঙ্গাপুর। এখন আমি একটা মানে শিওর না, আমি আর একটা খোঁজ নিয়ে দেখলাম বিদেশ কোনো বাঙালি কখনো বিয়ে করতে পারে না, মানে এই দিক থেকে আমি মানে শিওর যে বিয়ে করে নাই। আমি শুধু বারবার ফোন করছি, আর আমার কষ্ট হচ্ছে, আমার লাইফে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন একটা বিয়ে হয়েছে, এটাও যদি আমার না থাকে তাহলে তো মানুষ আমাকে ভালো চিন্তা কখনো করবে না। এটা চিন্তা করে আমি অনেক রিকোয়েস্ট করতেছি, দেখো তুমি এমন করো কেন, তুমি বিদেশ থাকছো তো তাই হয়তো তোমার মনটা ভালো না, তুমি দেশে চলে আসো। হ্যাঁ আমার তো খেয়াল ছিল যে আমি যেহেতু ইন্টার পাস করে ফেলছি, আমার একটা চাকরি, আমার একটা মানে যোগ্যতা আছে, আমি একটা কিছু করবো, হ্যাঁ অভাব থাকলেও আমি একটা কিছু করে খেতে পারবো, তুমি চলে আসো। ও বলে আমি আসবো না, আমি আসবো এক শর্তে, তুই আমার চিন্তা করতে পারিস এক শর্তে। আমি বলো কি শর্তে? আমি সব শর্তে রাজি আছি। বলে যে আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, আর ফার্নিচার হইতে গয়নাগাটি হতে সবকিছু দিতে হবে। আমার আসলে মাথায় কাজ করছে, আমার এমন ভাবে অনেক কান্না পাইছে, আমি এখন কান্না করতেছি আর বলতেছি তুমি এসব কি বলতেছো? তুমি তো বলছো তুমি আমাকে ভালোবাসো, কখনো কিছুই চাও না, কখনো 1 টাকার সুতোও নিবে না, কিন্তু আজ তুমি এগুলা কেন বলো? তোমাকে নিয়ে আমি আমার এলাকায় এত গর্ব করেছি, কিন্তু তুমি আজ এরকম বইলো না। ও এখন আমাকে বলতেছে না, তুমি আমাকে যৌতুক দিতে হবে, তুমি আমাকে টাকা দিতে হবেই, হ্যাঁ না হলে তুমি আমার আশা ছেড়ে দাও, আমি তোমাকে কোনোভাবেই নিব না, আর তুমি আমাকে কিছু করবা, তুমি আমাকে পাবা না, আমি সিঙ্গাপুর থেকে কখনো আসবো না। এখন আমি কি করি, এটা বলে লাইন কেটে দেয়। যেমন আমি আজকে 1 মাস পর্যন্ত তাকে আমি ফোন দিচ্ছি, সে আমার কোনো ফোন ধরতেছে না, ফোন রিং হয় কাইটা দিয়ে ফোন বন্ধ করে রাখে, কোনোভাবে সেই ইয়ে করে না। কিন্তু আমার পড়াশোনাটার ব্যাপারে সে আদৌ জানে না যে আমি যে পড়াশোনা করছি, কিন্তু আমি তার অগোচরে এটাই করছি, শুধু পড়াশোনাটা করছি। তো ওর বোনেরও মানে এক বিদেশ যাবে এক ছেলে, মানে বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, তো বিদেশ যাওয়ার সময় ওর বাবার কাছ থেকে মানে টাকা চাইছে 1 লক্ষ টাকা, তো ওরা 50,000 টাকা দিচ্ছে, 50,000 টাকা দিতে পারে নাই বলে ওই ছেলেটা ওর বোনকে রেখে চলে গেছে, কোনো পাত্তা দেয় না, 5-7 বছর হয়ে গেছে। এখন এটা কি যৌতুকের মানে না দেওয়ার কারণেই তো এরকমটা হয়েছে ওর বোনের। তো আমি বলি দেখো তোমার তো সামনে একটা অভিজ্ঞতা আছে, একটা মেয়ের লাইফে কি হতে পারে, তোমার বোন তুমি দেখেছো, তোমার একটা ভাগ্নি আছে, তোমরা টাকা দিতে পারো নাই, তোমার বোনটা কত কষ্টে ছিল, তারপর এখন অন্য জায়গায় বিয়ে দিছো, সেখানে সে সুখী না, সবাই তাকে বলবে যে সে দুটা বিবাহিত লোক, হ্যাঁ এটা কিন্তু তার জীবনে কখনোই মঙ্গল হবে না। তুমি তোমার কাছে থেকে অভিজ্ঞতা থেকে তুমি এরকম দেখে চোখে দেখে তুমি তো অন্য একটা মেয়েকে এরকম করতে পারছো না, তাহলে আমার বাবা তোমাকে টাকা দিতে পারবে না, তাহলে কি আমারও এরকম হবে? তোমার বোনের কষ্টটা তো তোমরা বুঝতে পারছো, দেখছো, তাহলে তো আমার এরকম হবে, তুমি কেন এটা চাও? আমাকে বলে যে না আমার এত বয়ান শুনতে হবে না, হ্যাঁ বহুত সাইড থেকে মতো জীবনে বহুত কথাবার্তা বলেছো, এখন আর ওসব ভালোবাসায় কিছু না, আমার টাকা লাগবে তুমি আমাকে টাকাই দিবা, যদি টাকা দিতে পারো আমাকে SMS এ জানাবা, আমি তোমার সাথে যোগাযোগ করবো, আর না হলে তুমি আমার আশা বাদ দাও। এখন আমাকে আর ফোনে ধরছে না, কোনো কথাই বলতেছে না। প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতি নিতে চাই এই জায়গাটিতে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমরা নূপুর জীবনের গল্প এখানে প্রচার করছি। আমাদের একটা সামষ্টিক যদি পরিসংখ্যান বলি তাহলে আমরা বলতে পারি যে নারী শিক্ষার উন্নতি হয়েছে আমাদের দেশে, আমাদের শিশু স্বাস্থ্যের উন্নতি হয়েছে,
আমাদের 1971 সালে স্বাধীনতার পরবর্তী সময়ে বা স্বাধীনতার সময় যদি আমরা দেখি যে মানুষের যে মৃত্যুর হার বা মৃত্যুর জন্য যে বয়স লাগে আমাদের অন এভারেজ যে বয়স, সেখান থেকে আমরা কত 40-এর ঘরেও আমরা সেই সময়টাতে পৌঁছাতে ছিলাম না। এখন প্রায় 67 বছর অন এভারেজ আমাদের কিন্তু মৃত্যুর হার কমেছে, হ্যাঁ, মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে যেটাকে আমরা বলি, এবং একই সাথে আমাদের হাইজেনিক ব্যাপারগুলোতে সচেতনতার জায়গায় এসছে, উন্নতি হচ্ছে। সামষ্টিক অর্থে আমরা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের চাইতে অনেক অনেক ভালো আছে আমরা, পুরো বাংলাদেশ ইন টোটালি। এটা আমাদের নিঃসন্দেহে অনেক প্রত্যাশার ব্যাপার। একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গেলে দেখবেন যে জমিতে কিভাবে চাষ করতে হয়, জমিতে কোন জিনিস দিলে জমির ফসল ভালো হবে, কিভাবে মেয়েরা স্কুলে গেলে মেয়েরা শিক্ষিত হবে, মেয়েদের কলেজ পর্যন্ত অবৈতনিক লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের সমাজকে অনেকখানি এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যে মেয়েটির গল্প আজকে এখানে প্রচার করা হচ্ছে, সে বর্তমান সময়েরই একটা মেয়ে এবং তার বয়স মাত্র 19 বছর, 19 থেকে 20 বছর, এবং সে যে জীবনের গল্প এখানে বলছে সেটা খুব বেশি দিন আগের গল্প না। এবং সেই যে চালচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়েকে পারিবারিকভাবে একটা লেস কনফিডেন্সের মধ্য দিয়ে বড় হতে পারছে না, তোকে দিয়ে কিছু হবে না, হ্যাঁ, এবং সেই মেয়ে নিজের প্রচেষ্টায় সে এসএসসি পাশ করলো, তারপরে কলেজে ভর্তি হলো, সেখানে তার এলাকার বখাটে ছেলের দ্বারা প্রচন্ড রকম উৎপাতের শিকার হলো, সামাজিকভাবে নিগৃহীত হলো, এবং তারপর সে লেখাপড়া থেকে সরে যায়নি, বিচ্যুত হয়নি। তারপর তার পরিবার যেই ছেলেটির হাতে তাকে পাত্রস্থ করলো, সেই ছেলেটি কোনোভাবেই চাচ্ছে না সে লেখাপড়া করুক, এবং এমন কথা বলেছে সে যদি জানে যে তার চেয়ে তার এডুকেশন বেশি হয়ে যাচ্ছে কিংবা সে লেখাপড়া করছে, তাহলে সেখানেই তাকে সে তালাক দিয়ে দিবে। এবং এইরকম একটা ঝুঁকির মধ্যেও এই মেয়েটি চুপি চুপি পড়াশোনা চালিয়ে গেছে। সে এখন ইডেন কলেজে পড়ছে এবং এখন পর্যন্ত সে তার হাজবেন্ড, কিন্তু হাজবেন্ড জানে না যে সে মেয়েটি লেখাপড়া করছে। শুধু এখানেই থেমে থাকেনি, হাজবেন্ড তার সাথে সম্পর্ক রাখতে হলে 5 লাখ টাকা তাকে এখন যৌতুক দাবি করছে। এই টাকা দিলে সে আলটিমেটলি তার কাছে আসবে, না হলে সে আসবে না। একটা মেয়েকে বড় হতে হলে, সামনের দিকে এগোতে হলে, শৈশবের পর থেকে প্রত্যেকটা স্টেপে স্টেপে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, সামাজিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়, সেটার আজকে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের নুপু। জীবনের গল্প এখানেই শেষ হয়নি। জীবনের গল্পের বাকি পার্ট নিয়ে আমরা ফিরে আসবো ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। এবং নুপুর মতো আপনার জীবনের গল্প যদি আপনি এখানে এসে বলতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। কিংবা আপনি যদি নতুন নম্বরে ফোন করতে চান, ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আর এরই মধ্যে যারা ফেসবুকে জয়েন করেছেন এবং যারা স্ট্যাটাসে কমেন্টস করছেন কিংবা শেয়ার দিচ্ছেন, তাদের মধ্য থেকে 2 জন পাবেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। যদি আপনি জয়েন করে না থাকেন আমাদের ফেসবুক পেজে, চলে আসুন, জয়েন করুন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। Close Up presents Hello 8920. প্রিয় শ্রোতার, সময় এখন রাত 1টা। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। নুপুর জীবনের গল্পে আমরা রয়েছি। নুপুরের কাছে আমরা আবারও ফিরতে চাই, এবং একই সাথে তাকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন facebook.com/hello8920 এই পেজটিতে, HELLO8920। নুপুর, যেখানটাতে ছিলাম আমরা, তারপর হ্যাঁ, ও এত টাকা দাবি করে, দাবি করার পর তো আমি ওকে বলছি যে টাকাটা তোমাকে 5 লাখ টাকা দেব। এই 5 লাখ টাকা যদি তোমাকে না দিয়ে যদি আমি নিজের পিছনে, কারণ আমার তো একটা জিনিস বিশ্বাস ছিল যে আমি পড়াশোনা করব, এখানে তো আমার টাকা পয়সা ব্যয় হচ্ছে, তাই না? আমার এরকম ছিল, এইসব কথা বলার পর আমার কেন যেন কষ্ট হয়নি, যে আমি একটা কিছু করে খেতে পারবো, সেই সম্বল আমার আছে। তারপর ওকে আমি বলছি যে দেখো, তোমাকে 5 লাখ টাকা দেবে, একটা সুখের জন্য আমার বাবা তোমাকে দিবে। আমি অত হাই ফ্যামিলির মেয়ে না, তো খুবই একটা মধ্য ফ্যামিলির মেয়ে। এখন এখান থেকে আমার বাবা আমার সুখের জন্য তার অনেক কিছু শেষ করে তোমাকে টাকাটা দেবে। আর তুমি যে আমার সাথে প্রতারণা করলা, আমাকে ভালোবেসে এখন যে তুমি যে টাকা চাইতেছো, কিন্তু এখন যদি আমি তোমাকে টাকাটা দিই, সে হলে তো আমি সুখী হব না, কারণ তুমি ছোট লোকের মতো যেহেতু চাইতেই পারছো, টাকাটা নিলেও তো আমি সেখানে ভালো থাকতে পারবো না। কিভাবে তোমাকে টাকাটা দেব? বরং তুমি আমার সিদ্ধান্ত জেনে রাখো, তোমাকে 5 লক্ষ টাকা না দিয়ে আমি নিজের পিছনে 5 লক্ষ টাকা ব্যয় করে আমি নিজে প্রতিষ্ঠিত হব, এটাই আমার লক্ষ্য।
তো বলে যে ঠিক আছে, মেয়ে মানুষ প্রতিষ্ঠিত কিছুই করতে পারে না, টাকাটা দিলে আসি না হলে নাই, এটা বললা বললেন কাইটা দে। এখন আমি যে বলতে চাচ্ছি যে এই যে ও যে টাকাটা দাবি করলো, এখন আমি কি ওর কাছে টাকাটা দিয়ে আপনি ফ্যামিলিকে জানিয়েছিলেন এই 5 লাখ টাকার কথা? হ্যাঁ, এই 5 লাখ টাকার কথা আমি আমার আম্মুকে বলেছি। আম্মু বলে যে এখন কি করবি, যা বলুক বলুক, দেখি বিদেশ থেকে আসুক না আসুক, ঠিক আছে তুই পড়াশোনা চালাই যা। আমার কথা হচ্ছে যে মানে ওই যে 5 লক্ষ টাকা যে দাবি করলো, এখন কি আমি তাকে 5 লক্ষ টাকা, আমার বাবা মা তো ভুল করছে, যেহেতু আমার মতামতে তারা কোনো মানে গুরুত্ব দেয় নাই। তো এখন এই জন্য আমি বলতেছি যে আমার বাবা মার কথা আর আমার শোনা দরকার নাই, কারণ আমি আমার কোনো কথা। আপনার বাবা মা কি টাকাটা দিতে চান? আমার বাবা মা কোথায় থেকে দেবে? আমি তো জানি আমার বাবা মা আমার পড়াশোনার খরচ দিতে পারছে না, আমি গার্মেন্টসে কাজ করি, আমি বিভিন্ন অনেক কষ্ট করি, তাহলে তো আমার বাবা মা আমার পড়াশোনা খরচ চালাইতে পারতো, এত টাকা দেওয়ার মতো তো সামর্থ্য নাই। আমার ছোট একটা বোন আছে, ভাই আছে, তাদেরকে তো মোটামুটি পড়াশোনা করাইতে হবে, তাহলে আমার বাবা মা তো কখনো দিতে পারবে না। তো আমি এর জন্য বলছি যে ঠিক আছে, আমি তোমাকে কখনো টাকা দিতে পারবো না, আর হয়তো দিবে কিন্তু সেটা আমার জন্য মঙ্গল হবে না, ঠিক আছে যাও, টাকা যদি দিতে পারি, যদি এটা যদি আমার জন্য ভালো হয় তাহলে তোমার সাথে যোগাযোগ করবো, না হলে তোমার পথে তুমি থাকো, আমার পথে আমি থাকি। তারপর আমি তো ইন্টার পাস করি, আমি ঢাকা চলে আসি, আইসাই ইডেন কলেজে ভর্তি পরীক্ষা দিই। ওই কিছু গ্যাপ সময়ের মধ্যে আমি আবার এই কম্পিউটার শিখি, যে একটা অফিসিয়াল কোর্স, যাতে একটা সার্টিফিকেট আছে, এখন তো কম্পিউটার যুগ, কিছু একটা করতে পারবো। শেখার পরে সেখান থেকে ইডেন কলেজে ভর্তি পরীক্ষা দিই, প্রথম মেরিট লিস্টে ছিলাম। আমি বাড়িতে যখন গেলাম তখন অনেকে বলে যে কি করবা, তোমার মেয়েটা এখন একটা জামাইয়ের সাথে ভালো হইতেছে না, আরেকটা ঘটনা ঘটলো, এখন কি করবা, দেখো আবার কোথায় দেখা বিষয় দিয়ে দাও। আমার বাবা কয় না, আমার মেয়েটার আমি আসলে অনেক অবহেলা করছি, আমি কখনো জানতাম না যে আসলে আমার মেয়েটা এতটুকু কখনো এরকম আমাদের কাছ থেকে কোনো চাপট না পেয়ে যে এতটা আগাতে পারবে, আসলে জিনিসটা আমি বুঝিনি। আমার মেয়ে ইডেন কলেজে চান্স পাইছে, আমার মেয়ে কম্পিউটার শিখছে, আমার মেয়ে এসএসসি ইন্টার পাস করছে। হ্যাঁ, আমি আমার মেয়েকে ওইভাবে কোনো সাপোর্ট করিনি, মেয়েটার যত চেষ্টা মানে সাধ্য করে কিন্তু সে এতটুকু পর্যায়ে আগছে, এখন আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, মেয়েটা পড়াশোনা করুক, দেখি ভাগ্যে কি আছে। আমি বাবা মাকে বলছি, আব্বু আম্মু তোমরা আমার কখনো বিয়ের ব্যাপারে কোথায় করে কথা বলবা না, তোমাদের উপর আমার রাগ আছে, অনেক অভিমান আছে। আমি এখন আমার জীবন সম্পর্কে আমি বুঝি, আমি যা সিদ্ধান্ত নিব এটা আমি আমার থেকে নিব, তবে এটা আশা রাখো যে তোমাদের সম্মান নষ্ট, আমি কোনো ভুল সিদ্ধান্ত নেব না। আপনি ইডেনে এখন পড়ছেন, ইডেন বিশ্ববিদ্যালয় এটা অবশ্যই মেয়েদের জন্য, মেয়েদের পড়াশোনার জায়গা হিসেবে চমৎকার একটা জায়গা, এবং স্বাধীনতা বিকাশের ক্ষেত্রে, মেয়েদের স্বাতন্ত্র্য বিকাশের ক্ষেত্রে চমৎকার একটি প্ল্যাটফর্ম। এখানে আপনার 1 বছরের মতো সময় ব্যয় হয়েছে, তাই না? আপনি অনার্স করছেন এখানে, কোন সাবজেক্টে? ম্যানেজমেন্টে। খুবই ভালো সাবজেক্ট। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা আমার অনেক বড়, আমি জানি না, সেটা আমার অনেক বড় আমার লক্ষ্য। এখানে আমার হাজবেন্ডকে যদি সে আসে টাকা ছাড়া, তাহলে আমি অবশ্যই তাকে গ্রহণ করব। কেন করব? যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লাস আমার একটা বিয়ে হয়েছে, এটা যদি আমার না থাকে তাহলে মানুষ বলবে শহরে পড়াশোনা করে তো এই জন্য স্বামীর সাথে মিললো না, হ্যাঁ, কিংবা আমি আমার স্বামীকে মূল্যায়ন করি নাই, এটা বলবে। এই জন্য আমি চাইবো ও যদি আমার লাইফে কখনো ভালো বুঝে যদি ফিরে আসে, মানে আমি ওকে রিসিভ করব। আর যদি আমার পড়াশোনাটাকে সে যদি সাপোর্ট করে তাহলে, আর যদি ও যদি আমার পড়াশোনা যদি না চায় তাহলে আমি ওকে কখনোই গ্রহণ করব না, কারণ আমি এতটুকু পর্যায়ে এতটা কষ্ট করে আমি পড়াশোনা করছি। এখন ও যদি এসে বলে পড়াশোনা ছেড়ে দাও, তোমাকে নিয়ে আমি সংসার করবো, সেটা কখনো হবে না। এখন আমি ওটা কখনোই ছাড়তে পারবো না, কারণ একটা ছেলে লাইফে থাকলে যে লাইফটা ভালোভাবে কাটবে এটা কিন্তু তা না। তারপর আমি মানে এখন আমি চিন্তা করতেছি যে ওকে দ্বারা আমার লাইফটা ভালো কাটবে না। এই দেখুন, এখানে বেশ কয়েকটা বিষয় আছে, আমি একটু সবাইকেই নোট করতে চাই, প্লাস আপনাকেও। আপনি বলছেন যে আপনি এসএসসি পাস যে ছেলেটিকে আপনার জীবনে স্বামী হিসেবে গ্রহণ করেছেন, তাকে নিয়ে আপনার ঘর সংসার করতে কোনো সমস্যা নাই, যদি দুটো বিষয় এখানে না থাকে। একটা হচ্ছে আপনার লেখাপড়াটাকে তার মেনে নিতে হবে। 2 নাম্বার কি, যৌতুক ব্যাপারটা। যৌতুক ব্যাপারটা যদি আপনি কিভাবে ব্যাখ্যা করছেন, যে আপনার যদি 5 লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকে আপনি দিবেন আপনার হাজবেন্ডকে? কখনোই দেব না। আমি এর জন্য দেব না যে সে যদি এই জিনিসটা দাবি করতে পারে তাহলে তো সে একটা সমাজ সম্পর্কে সে কোনো সচেতন না। যৌতুক চাইলে একটা মেয়ের কি হয় সেটা তার পাশে, তার বাসায়, তার বোন দ্বারাই সে তার অভিজ্ঞতা আছে। তাহলে সে এই দৃশ্যটা চোখে দেখে যদি আরেকটা মেয়ের উপরে এরকম প্রেশার করে, তাও ভালোবাসার অভিনয় করে বিয়ে করে যদি এখন এই ধরনের শব্দ, সেটা তো আমি কখনো মেনে নিব না। হয়তো মানুষ বলে যৌতুক নেওয়া দেওয়া দুটাই কিন্তু দণ্ডনীয় অপরাধ, এটা আমিও বলি, সবাই বলে, কিন্তু এই কাজটা কিন্তু কেউ করে না। বাবা মা চায় মেয়ের সুখের জন্য যৌতুক দিব, ছেলেরা চায়, বলে যে নিছি, সংসারটা ভালো মতো, মেয়েদের মনে হচ্ছে যেন ওই মেয়ের বাবার কাছে ইনকাম করে কামাই করে কখনো রেখে আসছে, যেটা আমার প্রাপ্য, এটা আমাকে নিতেই হবে।
দ্যাটস ভেরি ফাইন। আমার মনে হয় যে সবাইকে একটা স্ল্যাব দেওয়া হলো এই কথাটা দিয়ে, যারা যৌতুক নেন সমাজে। যৌতুক নেয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে পার্সোনালিটি মানে ব্যক্তিত্বের জায়গা থেকে নিজেকে সমস্ত রকম ভাবে ছোট করা। একটা ছেলের যার মধ্যে পুরুষত্ব বলতে আমি যেটা বুঝাই, যে পুরুষত্ব বলতে আমরা পার্সোনালিটি বুঝি, তার কাজ করে খাওয়ার ক্ষমতা বুঝি, প্রকৃতিগত পুরুষের যে ব্যাপারটা সেটা বুঝি। এই ভাবগুলো যাদের মধ্যে আছে এবং যার মধ্যে বিন্দুমাত্র ব্যক্তিত্ব আছে, তারা কখনো যৌতুকের জ শব্দটা উচ্চারণ করবে না একটা মেয়ের সাথে সম্পর্কে যাওয়ার জন্য, পারিবারিক সম্পর্কে যাওয়ার জন্য। এবং যারা এটা করেন এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। ধরুন আপনি যদি বুঝতে পারেন যে এই পরিবারের এই ছেলেটি যৌতুক নিয়ে বিয়ে করেছে, তাকে সামাজিকভাবে অন্য চোখে দেখুন। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। কেন মনে করি? কারণ এই যৌতুক নেয়ার পেছনে কোনো না কোনো ভাবে তার পরিবারের সম্মতি থাকে। এবং একইভাবে ওই বাবাকেও বলতে চাই, যিনি নিজেকে কন্যা দায়গ্রস্ত পিতা মনে করে যৌতুক দিয়ে যেভাবেই হোক না কেন ছেলেটার সাথে বিয়ে দিতে হবে। ইভেন এটাও অনেকে মনে করেন না যৌতুক তো দেওয়ার দরকার নাই, মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, মেয়েটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দেন, কিংবা দেখা গেল যে ঘরের কিছু ফার্নিচার দিয়ে দেন, কিংবা ছেলেটার এই যে বিদেশ যাচ্ছে এটা তো শ্বশুর হলে সাহায্য করতেই পারে, এই টাকাটা দিয়ে বিদেশ পাঠিয়ে দেন, কিংবা একটা চাকরির ব্যবস্থা করে দেন। কতটা ফকির এবং নির্লজ্জ এবং বেহায়া হলে এই ধরনের বাটি হাতে নিয়ে একটা পরিবারে গিয়ে যে ভাই আমি আসছি, মেয়েটাকেও দেন, সাথে কিছুটা ভিক্ষাও দেন। মানে এতটা লজ্জাকর একটা ছেলে হয়ে জন্মেছেন আপনি। এবং আমরা বলে থাকি পুরুষ শাসিত সমাজ, হ্যাঁ, সেখানে আপনার অনেক কিছুই করার ক্ষমতা আছে। অ্যাটলিস্ট আল্লাহ তো আপনার গায়ে পরিশ্রম করার মতো ক্ষমতা দিয়েছে, তাই না? তাহলে কেন নির্লজ্জ এবং বেহায়ের মতো গিয়ে একটা মেয়ের পিতার কাছে, যে একটা লালিত পালিত করে মেয়েটাকে বড় করে দিল, এবং মেয়েটার সাথে যে মেয়েটাকে মানে এত ছোটবেলা থেকে মানে পরিশ্রম করে মায়া মমতা দিয়ে সেই মেয়েটাকেই আপনার কাছে তুলে দিচ্ছে, আর সেই মেয়েটাকে আপনি যখন নিয়ে আসবেন তার পরিবার থেকে, তার জীবনের শ্রেষ্ঠ সম্পদটাকেই তো আপনি নিয়ে আসছেন, তারপরে আবার তার জান নিংড়ানোর ব্যবস্থা করে ফেলছেন যে এটা দাও ওটা দাও ওটা দাও। ছি 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 ছি, খুবই নোংরা। এবং আমরা বিশ্বাস করি হ্যালো 8920 যারা মূল শ্রোতা, যারা সত্যি সত্যি হ্যালো 8920কে পছন্দ করেন, ভালোবাসেন, তারা কখনোই তার জীবনের যিনি সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ, তার স্ত্রী, তাকে সহধর্মিণী করতে গিয়ে তার পরিবার থেকে 1 টাকাও কোনোদিন কখনো যৌতুক নেবেন না। এটা আমরা বিশ্বাস করি আমাদের হ্যালো 8920 যারা শ্রোতা। আই থিঙ্ক দিস ইজ ইউর স্টোরি, রাইট? আপনার এই অবস্থায় এসে দাঁড়িয়ে আছে আপনার জীবনের গল্প, রাইট? ওকে, আমি আপনাকে প্রথমত স্যালুট জানাই দুটো জায়গাতে। একটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলির সাথে এত কিছুর পরও কখনো খারাপ বিহেভ করেননি। আপনার ফ্যামিলি ভুল সিদ্ধান্ত নিয়েছে আপনার প্রতি, কিন্তু আপনি খারাপ বিহেভ করেননি। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন যে আপনি কোনোভাবেই আপনার এডুকেশন থেকে যত কষ্টই হোক না কেন আপনি সরে আসবেন না। এবং 3 নাম্বার হচ্ছে একটা শান্তির জায়গা। শান্তির জায়গাটা হচ্ছে এটাই যে আপনি দেশের অন্যতম ভালো একটা বিদ্যাপীঠ ইডেন কলেজে আপনি ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন। সুতরাং যেভাবেই হোক না কেন আপনি আপনার ক্যারিয়ার এখান থেকে গড়ে নিতে পারবেন এবং একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করছেন। আপনার হাতে একটা ব্রাইট ফিউচার আছে। আপনি যদি এর মাঝখানে কোনোভাবে ভুল মোটিভেটেড না হয়ে, কারো দ্বারা অন্যায়ভাবে মোটিভেটেড না হয়ে, আপনি যেভাবে চিন্তা ভাবনা করছেন সেটা একদম রাইট ট্র্যাক, কোনোভাবে যদি ভুল সিদ্ধান্ত না নেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আমি এটুকু বলতে পারি আমাদের হ্যালো 8920 শ্রোতাদের কাছ থেকে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর লাইফের স্টোরি। ও শুধুমাত্র নিজের ক্ষেত্রে কোনো ইনজাস্টিস করেনি, নিজের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। উপরওয়ালা তো নিশ্চয়ই সহায় ছিল, যে কারণে আজকে ও রাইট ট্র্যাকে আছে। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলছি, বিশেষ করে মেয়ে বন্ধু যারা আছেন হ্যালো 8920তে, শিক্ষা এবং ক্যারিয়ার দুটো জিনিস আপনার জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এরকম পেয়েছি হ্যালো 8920তে, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন, আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠানে কাজ করতেন সেরকম একজন নারী এসে এখানে তার জীবনের গল্প বলে গেছেন। এবং বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষক ছিলেন, দেশের নাম করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তার পাবলিক ইউনিভার্সিটি, আপনারা বললে হয়তো অবাক হবেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে সে অনার্স মাস্টার্সে ব্রিলিয়ান্ট রেজাল্ট করা, সে এসে বলে গেছে যে তার জীবনটা কিভাবে স্ম্যাশ হয়ে গেছে এত ভালো ভালো রেজাল্ট নিয়ে। তার হাজব্যান্ডের জন্য, তার পরিবারের জন্য সে নিজের ক্যারিয়ার সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিয়েছে। ক্যারিয়ার, লেখাপড়া, এগুলো সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয়। এই জায়গাগুলো শক্ত সমর্থন না থাকলে একজন মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার ক্ষমতা ক্ষুণ্ণ হয়। আমার মনে হয় যারা হ্যালো 8920 মেয়ে বন্ধু বিশেষ করে তাদেরকে বলছি যে এই দুটো জিনিসের ক্ষেত্রে কখনো কোনোদিন কোনো কম্প্রোমাইজ করবেন না। ইভেন সে বয়ফ্রেন্ড হোক, ইভেন সে হাজব্যান্ড হোক, ইভেন সে বাবা মা হোক। ক্যারিয়ার, তারা বিভিন্ন রকমের কমেন্টস করেছেন ফেসবুকে, তাদেরকে কিছু বলার আছে আপনার? হ্যাঁ আছে। আমি মূলত মেয়ে বন্ধুদেরকে আমি এটাই বলতে চাইবো যে অনেক সময় ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা হয়, কিংবা এই দিক থেকে কিংবা ভালোবাসার দিক থেকে অনেক ধরনের সমস্যায় পরে একটা মেয়ে দেখা গেছে যে ভালোবাসায় ব্যর্থ হয়েছে, সে জীবনটাকে নষ্ট করে দিল, পড়াশোনা বাদ দিয়ে দিল, কি হলো, সে খারাপ জগতে চলে গেল। কিংবা বাবা মার উপর রাগ হচ্ছে, এই বাবা মার উপর রাগ করে সে জীবনটাকে নষ্ট করে দিয়েছে। কিন্তু আসলেই না, ভাবে যে আমি একটা মেয়ে মানুষ, আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি আসলে কিছু করতে পারবো না, আমার দ্বারা সমাজে কিছু হবে
হবে না, এরকমটা অনেকে চিন্তা করে। কিন্তু আসলেই এই জায়গাটা চিন্তা না করে সে যদি তার অতীত সবকিছু ভুলে যদি তার যদি কোনো ক্ষেত্রে তার সম্মান নষ্ট হয়েও থাকে, সে যদি এটা চিন্তা করে আমাকে কিভাবে আবার আমার সম্মান অর্জন করতে হবে, আমি যদি একটা ভালো চেয়ার অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমার সে সম্মান, আমার সে পুরোনো দিনের কথাগুলো সে বলবে না, বলবে যে এই মেয়েটা এই জায়গা থেকে এতটা ভালো হতে পেরেছে। কিন্তু আসলে আমি এটাই বলতে চাই যে পড়াশোনাটা সবাই যেন করে, যেটা কষ্ট করে হোক। আর অনেকে এখানে বলে যে টাকার জন্য পড়াশোনা করতেছি না, খারাপ জগতে চলে যাচ্ছি, বাবা মা খরচ চালাচ্ছে না, কিন্তু এই জিনিসটা আসলে মোটে ভালো না। কিছুদিন আগে যে সানি একটা মেয়ে এখানে হ্যালো 8920 তো বলে গেছে যে গার্মেন্টসে চাকরি করলে কয় টাকা পাই, তার থেকে তো খারাপ জগতে গেলে তো বেশি টাকাই পাই। কেন আমার বেশি টাকার দরকার কেন? আমার তো দরকার নাই, আমি তো নিজে কর্ম করে আমি যেটা পাবো সেটা দিয়ে আমার চলার মতো অ্যাবিলিটি। আমাকে যে ভালো ড্রেস পরতে হবে, ভালো কিছু করতে হবে, এই শহরে মেয়েদের মতো উশৃঙ্খল ভাবে চলাফেরা করতে হবে, এটা তো আমার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ইনকাম করতে হবে। আর একটা যে কথাই বলবো, না শহরে সব মেয়ে শৃঙ্খল ভাবে চলাচল করে না। ইনফ্যাক্ট আপনার জায়গা থেকে আমি বুঝতে পেরেছি আপনি আসলে যেভাবে বলছেন সে জায়গা থেকে ঠিকই আছে, এটা আসলে আপনি আসলে মিন করছেন না, আপনার বলার জায়গা থেকে আপনি হয়তো ভাবে বলছেন। ধারণা করি আমরা শহরের মেয়েরা উশৃঙ্খল যে কোনো জায়গা থেকে হতে পারে। প্রিয় শ্রোতা, একটা বিষয় একটু নোট রাখবেন যে ও আসলে যে ধরনের সার্কামস্ট্যান্সেসে বড় হয়েছে, যে ধরনের এনভায়রনমেন্টের, এত বলা যায় না এক দেশের বুলি তো আরেক দেশের গালি, ওর জায়গা থেকে হয়ে বলছে। আমার কাছে অবাক লাগছে এরকম যে ও ভোলার এইরকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে জীবনের এই যে ক্যারিয়ারিস্টিক চিন্তা ভাবনা কিংবা একাডেমিক্যালি যে চিন্তা ভাবনাগুলো, এগুলো ওর যে খুব বেশি অসাম ব্রিলিয়ান্ট রেজাল্ট তাও কিন্তু না, কিন্তু ও যে পরিবেশের মধ্যে এটা করেছে সেই পরিবেশে কিন্তু একটা বিশাল ফ্যাক্ট। ওর বাবা মা ওকে ওর প্রতি কোনো কনফিডেন্স পেত না, কিন্তু ও এসএসসিতে মাইনাস পেল, এবং তারপরে ওর বাবা না বলেছিল না ঠিক আছে ওকে পড়ানো যায়, ও কলেজে ভালো করলো, তারপর ও ইডেনে এসে ম্যানেজমেন্টে পড়ছে। এইগুলো কিন্তু অনেক নকিং একটা ব্যাপার যে কেউ ওকে তেমন একটা উৎসাহ দেয়নি, কিন্তু ও নিজে নিজে করেছে। এইরকম একটা প্রত্যন্ত অঞ্চলে থেকে যেখানে এসএসসিতে 3 বার ফেল করার কথা, কিংবা যদি আমরা বলি কলেজ পর্যন্ত যাওয়ারই কথা না, সেখানে ও নিজে নিজে স্ট্রাগল করে এই জিনিসগুলো করেছে। দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং, এবং ওই জায়গাগুলোকে আমরা অনেক বেশি উৎসাহ দিতে পারি। কিন্তু ওর বলার জায়গা থেকে, ওর কনসেপ্টের জায়গা থেকে আরো বেশি ডেভেলপ করার সেন্স, বলার জায়গাগুলো একটু ডেভেলপ করতে হবে। দ্যাট ইজ ওকে, আমরা ওই বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছি না। ওকে, তারপর আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, আচ্ছা, এত কিছু করার পর আমি কিন্তু শহরে চলে আসি ইন্টার পাস করার পরেই। হ্যাঁ, চলে আসি। এখন আমি পড়াশোনা করছি, আমি একটা গার্মেন্টসে 2-3 মাস কাজ করেছি, পরে দেখলাম ওখানে 5,000 টাকা স্যালারি পাই, তাছাড়া আমার পড়াশোনা হচ্ছে না, আমি কোচিং করতে পারতেছি না। এখন আমি কি করি, এটার জন্য একটা আল্লাহর অশেষ রহমত। তো আমার একটা মামা, হ্যাঁ আমাদের আত্মীয়, ওনাকে আমি একদিন বলি, আমি জানতাম যে ওনার অনেক টাকা প্লাস উনি একটু ভালো কাজে ব্যয় করে, কেউ যদি অসহায় হয়। মামাকে ফোন করে বলি, মামা আমি তো ফোর একটা বিছানার উপর হয়ে হয়ে পড়তে পড়তে তো আমার অনেক বুকে ব্যথা হয়, এখন আমার না কিছু টাকা লাগবে, তুমি আমার 2,000 টাকা দাও, আমি আমার আব্বুর কাছ থেকে নিয়ে তোমাকে আবার দিয়ে দেবো। আমি জানি যে উনি টাকাটা তো আবার নিবে না, কারণ ওনার অনেক টাকা। তো বলার পরে তারপরে মামা আমাকে বলে যে ঠিক আছে তোমার যেটা লাগবে বাড়ি থেকে দেয়। তো আমার একটা কথা হলো, বাড়ি থেকে টাকা দেন, এই কথাটা শুনলে আমার বাবা মার একটু ছোট হবে। আমি তাদেরকে ছোট করে না বললাম, আমি বলি যে বাড়ি থেকে আমাকে 3,000 টাকা দেয়। হ্যাঁ হ্যাঁ, বলে যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি 3,000 টাকা দেবো, 6,000 টাকা হলেই তো তোমার হবে। তো আমি বলছি যে হ্যাঁ মামা 6,000 টাকা হলে আমার হবে। তো ঠিক আছে, উনি আমাকে 3,000 টাকা দেয়, আর আমি ওখানে স্যালারি পাই 5,000। তো গার্মেন্টসে আমার হাত পা ব্যথা হয়ে যায়। আপনি গার্মেন্টসে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, মানে তখন তো কি করব, হঠাৎ একটা চাকরি, আর আমার একটা ছিল যে আমি একটা ভালো একটা জায়গায় কাজ করব। এর ভিতরে একটা ঘটনা ছিল, সাপ্তাহিক 2,000 আমি কিছু লেখা লিখেছি, আমার একটা লেখার একটা অভিজ্ঞতা ছিল, আমি মোটামুটি চেষ্টা করেছি, কিন্তু এরকম একটা কিছু করব আর একটা ভালো সম্মানজনক একটা কাজ। আপনি গার্মেন্টসে কাজ করে লেখাপড়া করার জন্য সময় পান? এই জন্যই তো আমার হয়তো এই যে ফার্স্ট ইয়ার তো আমাদের হরতালের জন্য যে পরীক্ষাটা পিছনে হয়েছে সেটা আগামী মাসের 9 তারিখে দিছে। পড়াশোনা আমার এবছরটা ভালো হচ্ছে না, এই জন্য আমার মামাকে বলছি। কত টাকা লাগে আপনার এই প্রতি মাসে লেখাপড়া? আপনার আমার এই খাওয়া দাওয়া মানে খরচ সব মিলায় আমার প্রায় 10,000 টাকা লাগে। 10,000 টাকা লেগে যায়? হ্যাঁ, মানে এটা কখন লাগতো, যখন আমার ওই যে বোনের বাসায় আমি যখন ছিলাম তখন। এখন তো আপনি হলে থাকেন? এখন আমি হলে থাকি। এখন আপনি হলে থাকেন না? হলে সিট পাচ্ছেন না? না না। কেন পান না? কেন পাই না, এখানে তো আমার কোনো গার্ডিয়ান নেই, আমি সবকিছু তো আমার নিজেরই করতে হয়। নিজে যারা রাজনীতি করে, যাদের বড় ভাই বেড়াদার আছে, ওদের জন্য সিট। সি, দিস ইজ দ্য ইনস্টিটিউশনাল ডিফিকাল্টি। আমি এই জন্যই বলছিলাম যে একটা মেয়েকে কত ধরনের কমপ্লেক্সিটি ফেস করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমি একটু আগেই বলেছি, সেখানেও একটা কমপ্লেক্সিটি আছে। এই যে নুপু, একেবারে প্রত্যন্ত অঞ্চলের নুপু, তার জন্য আমাদের কি ব্যবস্থা করার আছে? ও যে এত কষ্ট করে আসলো, এখন ওর 8-10 হাজার টাকা ম্যানেজ করার জন্য ওকে গার্মেন্টসে কাজ করতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে। মাই গড।
আমি জানি না, হয়তো হ্যালো 8920 আজকে শুনে হয়তো বা আপনার বিশ্ববিদ্যালয়েরই কোনো হয়তো বড় বোন বা কেউ একজন হয়তো আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। যদি এরকম হয় তাহলে তো খুবই ভালো হয় আমাদের জন্য। যদি আপনারা এরকম করতে চান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যদি কেউ থেকে থাকেন, এই মেয়েটির বিশেষ করে হলে থাকার যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন, আমার মনে হয় হলে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার খরচ অর্ধেক কমে যাবে। অর্ধেক কমে যাবে। আর আমি এখন এর জন্য চাচ্ছি যে আমার ফার্স্ট কোন হলে অ্যাটাচড আপনি? শেষ করে কোন হলে অ্যাটাচড? কোন হলে অ্যাটাচড মানে বুঝলাম না। কেন বুঝবেন না আপনি কোন হলে অ্যাটাচড? আপনার ভর্তির স্লিপ দেখলে আপনার হলের অ্যাটাচড থাকে না? ফার্স্ট ইয়ার আপনার তো হলে অ্যাটাচ থাকবে। আমি তো মানে কলেজে ঠিক মতো ক্লাস করতে পারি না, যেহেতু আমি জব করি। হ্যাঁ, শুধু আমি পরীক্ষাটা দিই, যেমন এখন আমি পরীক্ষাটা দিচ্ছি। আর হলের ব্যাপারটা, আমি আমার যে এক বান্ধবী ছিল ওকে বলছি, এই অনেকে তো হলে থাকে, আমি কি হলে থাকবো? তো বলে যে না, তুমি হলে চান্স কখনোই পাবা না, তুমি আইসা এসে খালি পরীক্ষাটা দিয়ে যাবা, তুমি তো চাকরি করো, টাকা যদি তোমার না থাকে তাহলে তোমার পড়ালেখায় বন্ধ হয়ে যাবে। আপনাকে তো পরীক্ষা দিবেন এরকম হলে, আপনি যদি 70% উপস্থিত না থাকেন, আপনার যদি না থাকে, আপনার তো পরীক্ষা দেওয়ার কথা না। মানে আমার যতটা লক্ষ্য আমি যে ভালো করব ওইটা আমি করতে পারতেছি না, এজন্য আমি এখন কি সিদ্ধান্ত নিচ্ছি, বলে যে হলে কখনো পাবা না, যাগো বড় ভাই বেড়াদার রাজনীতি করে না, ওরাই শুধু সিট পায়। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, প্রিয় শ্রোতা। দেখুন, ও ক্লাস ঠিক মতো করতে পারছে না, ও কোন হলে অ্যাটাচ সেটাও ঠিক মতো জানে না, হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ দৌড়াদৌড়িও করেনি। কারণ একটা মেয়ে যদি গার্মেন্টসে কাজ করে, তাকে 8 থেকে 10 ঘন্টা শুধু গার্মেন্টসেই সময় ব্যয় করতে হবে, লেখাপড়া করবে কি? তারপর আমি রান্না করি, বাসায় এসে আমি খাই, তারপরে শরীর অনেক ক্লান্ত লাগে, সারাদিন বসে থাকতে থাকতে অনেক কষ্ট হয়। এরকম যখন যাই না তখন অনেক কান্না করতাম যে আমার মতো একটা মেয়ে। কিন্তু আমার বাবারও এই দিক থেকে ব্যবসা ট্যাবসা সবকিছু মানে কেমন যেন হয়ে গেছে, আমার বাবাও এখন ঠিক মতো চলতে পারছে না। আমার ছোট একটা বোন এই জোর দিয়েছি পরীক্ষা, এখন আমাকে এই যে আজকে তো আমি আপনাদের এখানে আসতে তো পারতাম না, আমি দেশে চলে যাব, আমার বোন আগামী মাসে আবার 9 তারিখ আসে আমি আবার পরীক্ষা দেব। কিন্তু আমার এর জন্য অনেক কষ্ট হয় যে আমার মামার কাছ থেকে আমি 3000 টাকা পাই, সেটা আমার জন্য অনেক সাপোর্ট। এখন যে আমি চাকরি করি 5-7 হাজার টাকা, আমি হয়তো এটা ভালো, এই যে আমি যে ড্রেসটা পরে আসছি এটা আমার কাছে সব থেকে ভালো ড্রেস, এটা পরে আমি সব জায়গায় যাই। কিন্তু আমি এখান থেকে যেটা ইনকাম করি সেখান থেকে বাবা মানে অল্প ইনকাম করে, সেই সময় তো ভালো কিছু খাইতে পারে না, কিংবা আমার বোন মানে যেরকম একটু ভালো পড়বে এরকম পড়তে পারে না, এর জন্য আমার অনেক কষ্ট হয়। আমি মানে এর জন্য আমি নিজে থেকে যে শহরে মেয়েরা চলে না, কোন মেয়েদের সাথে আমি অ্যাডজাস্ট হইতে পারি না। কারণ এই জিনিসটা এটা হয় যে ড্রেস যদি ভালো থাকে তাহলে মানুষ মানুষকে মূল্যায়ন করে, কিন্তু আমি যেটা কামাই করি আমার কেন যেন মনে হয় আমার বাবা মার প্রতি আমার অনেক ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। আমি যদি 500 টাকা দিই, আম্মুরে বলি যে 500 টাকা দিছি, তুমি বড় মাছ না খাইও তুমি, এরকম বলি আমার আম্মুরে। তারপর আমি ওই যে আমার ছোট ভাই আছে, ওকে আমি ঢাকা নিয়ে আসা এখানে একটা বোর্ডিং এ। আমার যখন বোনের বাসায় আমি যখন ছিলাম না, তখন আমার বোনের শাশুড়ি বলে যে ঢাকা কি তুমি একটা হোটেল দিয়ে বসছো? তখন আমার অনেক খারাপ লাগছে, তখন আমি ওখান থেকে চলে যাই। একটা সাবলেটের আরেকটা বান্ধবী, ও ইডেন কলেজ থেকে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ওর সাথে পরিচয়, তো ও গ্রামে থাকতো না, ও আমার কাছে থাকতো, ও আর আমি থাকতাম। এখন ও চলে গেছে, এখন আমি একটা ভালো মেয়ে পাবো, এর ভিতরে থেকে একটা মেয়ে আনছি আমার সাথে থাকবে, তাহলে আমার ভাড়াটা কম হবে। ওই মেয়েটা নেশা করে, খারাপ। আমাকে বলে তুমি এত কষ্ট করে কি জন্য? তোমার সাথে বড় লোকের অনেক মেয়েরা আছে, অনেক কষ্ট করে, হ্যাঁ তুমি কেন এত কষ্ট করো? তুমি এরকম কাজে জড়াই যাও, তাহলে অনেক টাকা পাবা। আমি এরকম খারাপ পথে যায় কখন আমি উপার্জন করতে চাই না। তোমরা তো অনেক টাকা কামাই করো, খাইতে পারো, থাকে টাকা? থাকে না। অসৎ পথে খারাপ পথের জিনিস কখনোই থাকে না, অনেক পাপ হয়। আল্লাহ আমাকে অনেক দেখবে, আমি পারবো। আমি পরিশ্রম করে যেটা ইনকাম করি সেটার মাঝে আমার অনেক সুখ আছে, সেটা আমি ভালো থাকতে পারি। আমি খাওয়া দাওয়ার পরও মনে হচ্ছে যেন আমার থাকছে টাকা। তো এরকম আমি বাড়িতে দিই, আমার ছোট ভাই যে মাদ্রাসায় প্রত্যেকটা ঈদে, এই যে এখন আমি বাড়িতে যাব, আমার ছোট বোন ফোন করে বলে, কারণ আব্বু তো তোটা দিতে পারছে না, সে তো সংসার চালাইতেছে, এখন কি করবে? এখন আমাকে বলে তুই আমার লেগে জুতা নিয়ে আসিস আর আমার লেগে ড্রেস নিয়ে আসিস, আমার পরীক্ষা। হ্যাঁ, আমি কালকে নিউ মার্কেট যাও লেগে জুতা ড্রেস কিনে নিছি, যে আমি 10 দিন বাড়িতে থাকবো, যে টাকাটা আমার ছিল ওই টাকাটা দিয়ে আমি নিয়ে আসছি। আর মামাকে বলছি, মামা আমি তো দেশে যাব, আপনি আমার টিকিটের একটা ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আমার টিকিট কেটে দিচ্ছে, হয়তো যাইতে আমার ভাড়া লাগবো না। এখন আমার বোন এরকম আমার কাছে চায়, পর আমি বলি তোরা তো আমার কাছে চাস, আমি কি ইনকাম করি, আমি তো নিজেই চলতে পারি না, তোরা আমার কাছে চাস কি জন্য? তোর কাছে চাবো না, তুই তো চাকরি করস। এখন আমি তো তাদের বুঝিও না ওই জায়গাটা থেকে। হ্যাঁ, তো আমি আচ্ছা ঠিক আছে, এই যে আমি কখন মানে ভালো জিনিস পড়ি না, ভালো জিনিস খাই না। আমি অনেক সুন্দর ছিলাম, আরো অনেক মোটা ছিলাম,
কিন্তু এখন যে আমার অবস্থা, কিন্তু এটা আমার আসলে যত্ন থেকে। আমার বাবা মা ছোটবেলা অনেক ভালো জানতো, ছোটবেলা অভাব কি জিনিস বুঝতে পারি নাই। এই যখন ইন্টার পাস করার পরে, ইন্টার পাস করার আগে থেকে কেন যেন আমার আব্বুর মানে অতটা পোষাইতে পারতো না। প্রাইভেট পড়লে ঠিক মতো টাকা দিতে পারতো না, যত জায়গায় প্রাইভেট পড়তাম 1 মাস হয়ে গেলে টাকা দিতে পারতো না। স্যারদের অন্যরকম মানে আমাদের প্রতি চিন্তা ছিল যে প্রাইভেট পড়ে টাকা দেয় না। কিন্তু আব্বুর অমনি অনেক ইচ্ছা যে আমার মেয়েরা পড়াশোনা করবে, কিংবা একটা ভালো জায়গায় একটা চাকরি করবে, আমি এরকম দেখবো, মানে উঁচু পাবে, এরকম অনেক ইচ্ছা। তো আমি তারপরও মানে আমার থেকে আমি যতটুকু পারি আমি বাবা মাকে অনেক শ্রদ্ধা করি। সো দিস ইজ দ্য আলটিমেট স্টোরি অফ লাইফ। এটাই, মানে কিছু বলার নেই শেষে এসে। দুদিকে বেরিয়ে আসে। এই হাত দুটো লাগানো হয়েছে একটা সেরা জামার দুটো আস্তিনের মধ্যে দিয়ে। খাড়া বাসটার মাথায় রয়েছে একটা উপর কাটা মাটির হাঁড়ি। দূর থেকে বোঝা যায় না, কিন্তু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো, আর তার ওপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ডেবা ডেবা চোখ মুখ। আশ্চর্য এই জিনিসটা। পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুর তো এ ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাক চড়ুই কি তাহলে সে গন্ধ পায় না? মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। লক্ষ্য করলেন যে জামাটা কাকতাড়ুয়াটার গায়ে